মনিটর তো সব বন্ধ। ওয়েট করে মনিটর বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। সুইচটা খেয়াল করেন, ওইটার এবার সুইচ আছে কোথাও। ওই যে দেখছেন, এবার এবার পাবে। কথা শোনা যাবে এখানে? সাউন্ড আছে কিনা বুঝতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলবেন, হ্যাঁ? অনলাইনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু বলবেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই। আমরা একটু হয়তো টাইমটা একটু হয়েছে, এদিক সেদিক হয়েছে, সমস্যা নেই, আমরা শেষ করে দিব, হ্যাঁ? সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করে দিব, হ্যাঁ? আচ্ছা, একটু কষ্ট করে বলবেন আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তা আমরা শুরু করি। আমরা আজকে জানেন, আচ্ছা আপনাদের আজকে যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের মহান সংবিধান, রাইট? আপনারা জানেন যে আমাদের যে সংবিধানের যে টপিকসটা আছে, এটা বেসিক্যালি নর্মালি যেটা হয় যে ছোটবেলা আমরা মনে করেন যে সাধারণ জ্ঞানের যে অন্যান্য যে টপিকসগুলো আছে, মনে করেন যে মুক্তিযুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, তারপরে এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, এই ইতিহাসগুলো আমরা ছোটবেলা কোথাও না কোথাও পড়েছি। আমাদের যে সমাজবিজ্ঞান বই ছিল, 9-10-এর বই ছিল, ইন্টারমিডিয়েটের বই ছিল, ওগুলোতে মোটামুটি কেউ না কেউ পড়েছি। কিন্তু আজকের যে টপিকসটা সংবিধান, এই টপিকসটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একেবারে নতুন একটা টপিকস। কারণ আপনি দেখে থাকবেন যে এই সংবিধানের টপিকসটা শুধুমাত্র যারা হচ্ছে একেবারে অনার্সে, যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে তারা শুধুমাত্র সংবিধানটা পড়ে, যারা লোতে পড়ে তারা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এই সংবিধানটা অনেক স্টুডেন্টের কাছে একেবারে নতুন একটা, একেবারে নিউ একটা সাবজেক্ট। তো এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখা যায় যে অনেক আমাদেরকে একটু পরিশ্রম করতে হয়, একটু কঠিন লাগে জিনিসটা, হ্যাঁ? তো আমরা চেষ্টা করব এখান থেকে আমরা সংবিধানে আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে যতটুকু সহজ করা যায় আমি সহজ করে এই জিনিসটাকে করার জন্য, গুছিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ? তো আমি যেভাবে নোট করে দিব আপনার সাথে সাথে আমার সাথে সাথে লিখবেন খাতায়, দেখবেন সুন্দর একটা নোট হয়ে যাবে। এবং এই নোট যদি আপনি পড়েন, পরবর্তীতে আপনি তো পরীক্ষা দিবেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলছি যে আপনি যদি এই নোট অনুযায়ী পড়েন, ইনশাআল্লাহ যে কোনো জায়গায় আপনি যখন পরীক্ষা দিতে যাবেন দেখবেন এখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি যদি শুরু করি,
হ্যাঁ, তাহলে আমরা আমাদের যে টপিক সেটা হচ্ছে, আমি একটু ইয়াটা ঠিক করে নেই। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান। আচ্ছা, প্রথমে আসি এই সংবিধান জিনিসটা কি, এটা যদি আমরা একটু দেখি যে সংবিধান জিনিসটা কি আসলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না না, এখানে দেখেন একজন বলছেন যে আসলে স্যার সংবিধান তো পরিবর্তন হবে, সব তো আর পরিবর্তন হবে না। আমাদের যে 153টা অনুচ্ছেদ আছে, হয়তো দেখবেন 10 থেকে 15টা অনুচ্ছেদ যেগুলো আছে, যেগুলো অসঙ্গতি আছে, এগুলো পরিবর্তন হবে। একেবারে পুরো জিনিসটা যে পরিবর্তন হবে এরকম কিন্তু না। হ্যাঁ, সেগুলো আমাদের লাগবে। তো কিছু কিছু জিনিস যেগুলো যদি পরিবর্তন হয় তাহলে আমরা জাস্ট ওইটাকে অ্যাড করে নিব, এছাড়া আর কিছুই করা লাগবে না। পুরাটাই আপনাকে এখন পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন প্রথমে যদি আসি, সংবিধান জিনিসটা কি, এটা কি কেউ বুঝি? সংবিধান জিনিসটা কি আসলে? সংবিধান জিনিসটা কি একটু কারো কাছে কোনো আইডিয়া যে সংবিধান এটা দিয়ে আমরা কি করি আসলে? সংবিধান জিনিসটা কি আসলে? নিয়ম নীতি না? কিসের নিয়ম নীতি? রাইট, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যদি সহজ ভাষায় বলি, সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন। ঠিক আছে, সর্বোচ্চ আইন তার মানে কি দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু সংবিধানটা কিন্তু আইন, অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নিয়ম কানুন লাগবে, এই নিয়ম কানুন গুলো একটা বইয়ের মধ্যে লেখা আছে, এটাকে আমরা বলছি সংবিধান। আর যেহেতু এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, দেখেন এটা যেহেতু আইন, আবার সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন কেমনে বুঝবেন? আপনারা জানেন যে আমাদের সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে, তাই না? অনুচ্ছেদ আছে কয়টা জানেন? 153টা, আমি লিখে দিব পরে, ঠিক আছে? 153টা অনুচ্ছেদ আছে। 153টা অনুচ্ছেদ মানে 153টা কিন্তু আইন, প্রত্যেকটা হচ্ছে এক একটা আইন, এগুলো মানতেই হবে আপনাকে। যেহেতু এটা আবার সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন কেমনে বুঝবেন যে এটা সর্বোচ্চ আইন? এটা হচ্ছে দেখেন, রাষ্ট্রের প্রয়োজনে দেখা গেছে যে সরকার পরিবর্তন হয়, তারা কি করে? সংবিধানকে সংস্কার করে, বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করে। এখন কথা হচ্ছে আমাদের যে 153টা আইন আছে, এইগুলো তো লিখাই আছে সংবিধানের মধ্যে। এখন মনে করেন নতুন একটা সরকার আসার পরে তারা নতুন একটা আইন তৈরি করলো, তো বলা হয়ে থাকে যে নতুন যে আইনটা তৈরি করছে ওই আইনটা যদি এই 153টা আইনের সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে আপনি যে নতুন আইনটা তৈরি করছেন ওই আইনটা থেকে যতটুকু এই 153টা আইনের সাথে সাংঘর্ষিক, নতুন আইন থেকে ততটুকু আপনাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু এখানে হাত দেওয়া যাবে না। এই কারণে এটাকে বলা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তার মানে এখানে যা লেখা আছে 153টা অনুচ্ছেদের মধ্যে যা লেখা আছে সেটাই হচ্ছে, সেটা আপনাকে সেটা মানতে হবে, এটা ডিনাই করতে পারবে বাংলাদেশে এমন কোনো আদালত নেই। এই কারণে এটাকে বলছে রাষ্ট্রের সর্বোচ্চ। এখানে যা লেখা থাকবে এটাই আপনাকে মানতে হবে। আপনি নতুন আইন তৈরি করলেন, নতুন আইনটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হবে নতুন আইনের ততটুকু বাদ দিয়ে দিতে হবে। এই কারণে বলছি যে এটাকে বলা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা যদি দেখি যে হ্যাঁ, প্রতিদিন শুধু সাধারণ জ্ঞানের ক্লাস। আচ্ছা, এর আগেও কি সাধারণ জ্ঞানের ক্লাস হয়েছে নাকি? আছে, আচ্ছা ঠিক আছে। এবার আসেন আমরা যদি দেখি যে আমাদের এই যে সংবিধান, মনে রাখবেন আমাদের যে সংবিধান সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে লিখার ভিত্তিতে, দুই ধরনের মনে রাখবেন। আমাদের সংবিধান হচ্ছে লিখার ভিত্তিতে সংবিধান হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। একটা হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। ঠিক আছে? তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে লিখিত যেহেতু বলছে, তার মানে কি এখানে যে সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো কি থাকবে ভাই? লিখা থাকবে, রাইট? এই কারণে এটাকে বলছে হচ্ছে লিখিত সংবিধান। হ্যাঁ, আর অলিখিত সংবিধান তার মানে হচ্ছে যে এখানে যে অনুচ্ছেদগুলো আছে বা এখানে ওরা যে রাষ্ট্র পরিচালনা করে
ওদের জন্য যে যেমন আমাদের যে সংবিধান, এটা কি লিখিত নাকি অলিখিত? লিখিত সংবিধান। এই যে আমি বলছি 153টা অনুচ্ছেদ আছে, আমি দেখেছি নিশ্চয়ই কোথাও না কোথাও লেখা আছে। বাজারে সংবিধানে বই কিনতে পাওয়া যায়, ওখানে দেখবেন সুন্দর করে 153টা অনুচ্ছেদ লেখা আছে। এই কারণে আমাদের সংবিধান কিন্তু লিখিত সংবিধান। এখন পৃথিবীর কিছু কিছু রাষ্ট্র আছে যাদের সংবিধান আসলে লেখা থাকে না, যাদের নিয়মগুলো লেখা থাকে না। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে যে নিয়মগুলো লাগবে ওগুলো লেখা থাকে না। এই কারণে এদের সংবিধানকে বলা হচ্ছে ভাই কি? অলিখিত সংবিধান। তার মানে এদের সংবিধান হচ্ছে লেখা থাকে না। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার, যদি এটা লেখা না থাকে, সংবিধান যদি লেখা না থাকে, তাহলে ওরা রাষ্ট্র পরিচালনা করে কিভাবে, তাই না? একটা প্রশ্ন আসতে পারে না? তো বিশেষ করে যে কান্ট্রিগুলোর সংবিধান সাধারণত লেখা থাকে না, ওরা হচ্ছে প্রিভিয়াস যে রীতিনীতি আছে ওই রীতিনীতিগুলো ফলো করে, ঠিক আছে? এবং ওরা কি করে, ওদের যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেইটাই হচ্ছে আইন হয়ে যায়। তো এই কারণে ওদের সংবিধান লেখা লাগে না। এরপরে আরেকটা আছে, আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে, যত আরবীয় কান্ট্রিগুলো আছে, ওরা বেশিরভাগ কি করে জানেন? ওরা বেশিরভাগ হচ্ছে কোরআন আর হচ্ছে সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করে। তারা হচ্ছে কি, প্রথমে একটা সমস্যা হলে, রাষ্ট্রের কোনো একটা সমস্যা হয়েছে, তার আগে কোরআন খোলে, কোরআনে কি আছে। কোরআনে তো সবকিছুই আছে, যদি বুঝতে একটু সমস্যা হয় তারা এরপরে হাদিসের দিকে খেয়াল করে। সো এই কোরআন আর হাদিসের মধ্যে যা আছে ওইটা রিসার্চ করে, ওইটা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে। এই কারণে তাদের আলাদা করে সংবিধান কি করা লাগে না ভাই? লেখা লাগে না। এই কারণে আরবীয় কান্ট্রিগুলো তাদের সংবিধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ওই অনুযায়ী হচ্ছে তারা রাষ্ট্র পরিচালনা করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, তো আমাদের সংবিধান হচ্ছে, আমরা দেখলাম কি লিখিত সংবিধান, তাই না? তো পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্র আছে যাদের সংবিধান অলিখিত সংবিধান। আমরা কোন কোন রাষ্ট্রগুলোর সংবিধান অলিখিত, আমরা এটা যদি একটু করে নেই, কোন কোন রাষ্ট্রগুলোর সংবিধান হচ্ছে অলিখিত। মনে রাখবেন অলিখিত, এখানেই লিখবেন। অলিখিত সংবিধানগুলো মনে রাখার জন্য ছোট্ট একটা টেকনিক ইউজ করব আমরা সবাই। MESSI, এটা কি হয়? মেসি না? আমরা মেসি না লিখে আমরা লিখবো হচ্ছে, এই মেসি না লিখে আমরা লিখবো হচ্ছে NESSI, নেসি। তাহলে এই এন দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড, তারপরে ই দিয়ে হচ্ছে ইংল্যান্ড, তারপরে এস দিয়ে হচ্ছে, আমি একটু এ পাশে লিখি, উপরে লিখি, যে রাষ্ট্রগুলোর সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান, ঠিক আছে? তাহলে যে রাষ্ট্রগুলোর সংবিধান হচ্ছে অলিখিত, তাহলে একটা হচ্ছে এন দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড, ই দিয়ে হচ্ছে ইংল্যান্ড, এস দিয়ে হচ্ছে সৌদি আরব, তারপরে আরেকটা এস দিয়ে হচ্ছে স্পেন, স্পেনের সংবিধান অলিখিত সংবিধান। আর আই দিয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসভ্য রাষ্ট্র, সবচেয়ে দুষ্ট রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল, এই দেশগুলো সংবিধান কিন্তু ভাইয়া এরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাইট, এই দেশগুলো সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা দেখলাম যে এই রাষ্ট্রগুলোর সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। নেসি দিয়ে মনে রাখবেন, এন দিয়ে নিউজিল্যান্ড, ই দিয়ে হচ্ছে ইংল্যান্ড, এস দিয়ে সৌদি আরব, এস দিয়ে হচ্ছে স্পেন, আর আই দিয়ে হচ্ছে ইসরায়েল। এই দেশের সংবিধানগুলো হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে আমরা লিখার ভিত্তিতে দেখলাম দুই ধরনের। এবার আসেন আমরা যদি দেখি পরিবর্তনের ভিত্তিতে, কিন্তু আবার পরিবর্তনের ভিত্তিতে সংবিধান কিন্তু পরিবর্তনের ভিত্তিতে কিন্তু আবার দুই ধরনের, ভিত্তিতে কিন্তু সংবিধান আবার দুই ধরনের। পরিবর্তনের ভিত্তিতে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, সুপরিবর্তনীয়, আরেকটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ যুক্তরাজ্যের সংবিধান, এই যে দেখেন ইংল্যান্ড, এই যে দেখেন এটা হচ্ছে এনামুল হোসেন ভাই, এনামুল হোসেন ভাই, এই যে দেখেন ইংল্যান্ড, এটাই যুক্তরাজ্য, ঠিক আছে? যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। ওকে, তাহলে একটা হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয়, একটা সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয়, আরেকটা সংবিধান হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ব্রিটেন, যুক্তরাজ্য, ইংল্যান্ড একই, ঠিক আছে? এদের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয়, এটা হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে। এবার আসেন সুপরিবর্তনের জিনিসটা কি দেখেন। আচ্ছা একটু বড় করে লিখবো, সমস্যা নেই, এরপরে আমি লিখলে বড় করে লিখবো ইনশাল্লাহ।
তাহলে সুপরিবর্তনীয় ব্যাপারটা কি? সুপরিবর্তন, দেখেন পরিবর্তন কথাটাই আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে সুপরিবর্তনীয় মানে হচ্ছে যাদের সংবিধান আপনি সহজে পরিবর্তন করা যায়, সেটাকে বলা হয় কি ভাই? সুপরিবর্তনীয়। ঠিক আছে। আর দুষ্পরিবর্তনীয় ব্যাপারটা কি? তার মানে এটাকে সহজে আপনি পরিবর্তন করতে পারবেন না, যেটা সহজে পরিবর্তন করা যায় না সেটাকেই বলছি আমরা দুষ্পরিবর্তনীয়। এবার আসেন, আমরা এর আগে দেখেছি বাংলাদেশের সংবিধান লিখিত। এবার বলেন তো বাংলাদেশের সংবিধান কি সুপরিবর্তনীয় নাকি দুষ্পরিবর্তনীয়? দুষ্পরিবর্তনীয় না? তার মানে আমরা দেখতেছি যে আমাদের যে বাংলাদেশের যে সংবিধান সেটা কিন্তু দুষ্পরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তন করা যায় না, সহজে পরিবর্তন করা যায় না। এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে, স্যার যদি সহজে যদি পরিবর্তন করা না যায় তাহলে আমরা এই পর্যন্ত কয়বার পরিবর্তন করছি ভাই? 17 বার পরিবর্তন করছি না? আমাদের সংবিধান এই পর্যন্ত কি 17 বার পরিবর্তন করছি না? তার মানে কি আপনার কাছে কোশ্চেন আসতে পারে, তাহলে যদি কঠিন হয়, এটা কিন্তু আসলেই কঠিন। দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে আপনি পরিবর্তন করাটা খুবই টাফ, অনেক জটিল প্রসেস। আপনি যদি পরিবর্তন করতে চান একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। পরিবর্তন করতে পারবেন কিন্তু খুব সহজে করতে পারবেন না। আমি নিয়মটা একটু পরে বলছি। তো এখন কথা হচ্ছে, যদি বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় হয় তাহলে আমরা 17 বার কেমনে পরিবর্তন করলাম, তাই না? তাহলে একটা কোশ্চেন আসে যে আমরা কিভাবে 17 বার পরিবর্তন করলাম। ঠিক আছে। তো এটা হচ্ছে, আমরা দেখেন নরমালি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই দুষ্পরিবর্তনের ব্যাপারটা আগে একটু বুঝেন। দুষ্পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি, আমাদের সংবিধানে বলা আছে যে আপনি যদি আমাদের সংবিধানকে পরিবর্তন করতে চান তাহলে আমাদের যে মোট সংসদ সদস্য যারা আছে, তাদের 2/3 ভোট লাগবে। কতজন ভাই? 3/2 ভোট লাগবে আপনি যদি সংবিধানকে পরিবর্তন করতে চান। মানে আমাদের যে মোট যে এমপি আছে যারা আছে তাদের 3/2 একমত হইতে হবে, তাই লিখে আপনি সংবিধানকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশের আসলে পার্সপেক্টিভে আপনার কাছে মনে হবে না আমাদের সংবিধান মনে হয় সুপরিবর্তনীয়, কারণ আমরা খুব সহজে 17 বার পরিবর্তন করে ফেলছি। কিন্তু আপনি যদি নর্মাল চিন্তা করে দেখেন, আমাদের যে যখনই যেই সরকার আসে ম্যাক্সিমাম দেখবেন এমপি কিন্তু তাদের দলের। ধরেন গত প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, প্রিভিয়াস গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে 300টা সিটের মধ্যে 300 জন এমপির মধ্যে কিন্তু 260 প্লাস এমপি কিন্তু আওয়ামী লীগের ছিল, তাই না? বিএনপি ছিল মাত্র 7 জন, আর বাকিগুলো ছোটখাটো দলগুলো, বাকিগুলো জামাতের আরে জাতীয় পার্টি ছিল অন্যান্য ইয়ার। এই কারণে দেখেন, যেহেতু মানে যেই দলে যখন সরকার গঠন করে ম্যাক্সিমাম 90% এমপি কিন্তু তাদের দলেরই। এই কারণে এই 3/2 আসলে পূর্ণ করা কিন্তু খুব কঠিন কাজ হয় না। এই কারণে সহজেই পরিবর্তন হয়ে যায়, কারণ এই যে দেখেন 3/2 চেয়ে বেশি তো তাদের দলেরই আছে এবং তারা তো পক্ষে ভোট দিবেই, রাইট? ঠিক একইভাবে বিএনপিও যখন এর আগে ক্ষমতা আসছে ওই ম্যাক্সিমাম এমপি তাদের দলেরই। এই কারণে তারাও যখন পরিবর্তন করছে খুব একটা বেগ পেতে হয় নাই। কিন্তু যদি এরকম হইতো, একটা জিনিস চিন্তা করে দেখেন, মনে করেন ফেয়ারলি যদি নির্বাচন অন্যান্য দেশের মতো হওয়ার পরে যদি এরকম হতো, ধরেন যে আওয়ামী লীগের ধরেন বা বিএনপি মনে করেন যে 160টা সিট পেয়েছে, 300টার মধ্যে 160টা, এরপরে ধরেন আওয়ামী লীগ মনে করেন যে 120টা সিট পেয়েছে, ঠিক আছে? তাহলে 160 আর 120 মনে করেন 280, আর যে বাকি যে 20টা সিট আছে ওই 20টা সিট মনে করেন অন্যান্য ছোটখাটো দল যেগুলো আছে এগুলো পেয়েছে। এইবার কিন্তু ভাইয়া দেখেন, এইবার কিন্তু 3/2 বানাইতে গেলে আপনার জান বের হয়ে যাবে। খেয়াল করে দেখেন, যদি বিএনপি তারা যদি একটা বিল উত্থাপন করে সংসদে, আওয়ামী লীগ কিন্তু আটকে দিবে। খেয়াল করছেন? 3/2 কিন্তু বানাইতে পারবেন না, তারা কিন্তু বিপক্ষে ভোট দিয়ে এটাকে আটকায় দিবে, যেহেতু বিরোধী দল, বুঝছেন তো? অন্যান্য দলগুলো তারা আটকায় দিবে। আবার আওয়ামী লীগ যদি কোনো বিল উত্থাপন করে সেখানে কি করবে বিএনপি, আবার কি করবে তারা কিন্তু আটকায় দিবে। সো এই কারণে আসলে প্রপার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা ওইগুলোতে সাধারণত এইভাবেই সরকার গঠন হয়। এই কারণে তাদের সংবিধান পরিবর্তন করা আসলেই দুষ্পরিবর্তনীয় হয়ই না, সাধারণত খুবই কষ্টকর, দুষ্পরিবর্তনীয়। বুঝছেন তো ব্যাপারটা? তো এই কারণে আমাদের সংবিধান এই কারণে হচ্ছে দুষ্পরিবর্তনীয়। ওকে, হ্যাঁ। তাহলে আমরা যদি এক লাইনে লিখি, আমরা আগেরটাতে দেখলাম বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, আর এখানে দেখলাম হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়। তাহলে এবার এক লাইনে লিখবেন, 3 স্টার দিয়ে লিখবেন, 3 স্টার দিয়ে লিখবেন যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
আমাদের সংবিধান হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। লাঠি নিয়ে আসতেছেন কেন? এবার আসেন, তো আমরা এই যে সংবিধান রচনার ক্ষেত্রে আমরা মনে রাখবেন, আমরা হচ্ছে দুটি দেশকে অনুসরণ করেছি। আমরা যখন সংবিধান লিখেছি আমরা দুটি দেশকে আমরা অনুসরণ করেছি। দুটি দেশকে আমরা সংবিধান রচনায় দুটি দেশকে অনুসরণ করেছি, অনুসরণ করি। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে ভারত, আমরা ভারতের সংবিধানকে অনুসরণ করেছি। আরেকটা হচ্ছে যুক্তরাজ্য, আমরা হচ্ছে ভারত এবং যুক্তরাজ্য এই দুটি দেশকে হচ্ছে আমরা অনুসরণ করেছি। ঠিক আছে, ভারত এবং যুক্তরাজ্যকে আমরা অনুসরণ করেছি। এবার লিখবেন পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, 3 স্টার পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের সংবিধান জানেন? একটু কমেন্টস করেন তো ভাইয়া, অনলাইনে যারা আছেন একটু কমেন্টস করেন। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের সংবিধান? রাইট। আচ্ছা, একজন বলছে স্যার বোর্ড উপরে তোলা যায়। আমি এভাবে অভ্যস্ত, সমস্যা নেই, আমি উপরে নিচে লিখতেছি, আপনারা লিখতে পারবেন, টেনশন নিয়েন না। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? এটা হচ্ছে ভারতের সংবিধান। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। আপনারা জানেন আমাদের সংবিধানে যেমন 153টা অনুচ্ছেদ আছে, ভারতের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টা জানেন? ভারতের সংবিধানে অনুচ্ছেদ আছে, এটা লিখতে হবে না, জাস্ট জিনিসটা বুঝেন, 478টা। তার মানে দেখেন তাদের কতগুলো অনুচ্ছেদ। আমরা 153টা অনুচ্ছেদ, এই 153টা অনুচ্ছেদের মধ্যে পড়াইতে গেলে পোলাপান বলে স্যার অনেক বেশি স্যার, এতগুলো মনে রাখা যায় না। আর তাদের সংবিধান দেখছেন 478টা অনুচ্ছেদ তাদের। তার মানে কত বড়, এই কারণে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। ঠিক আছে, এবার আমরা যেহেতু সবচেয়ে বড়টা জেনেছি, আমরা এবার জানবো সাথে সাথে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। যুক্তরাজ্য না কিন্তু, যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোট সংবিধান। যুক্তরাষ্ট্রের সাথে আরেকটা দেশ আছে ভুটান। এই ভুটানের সংবিধানও হচ্ছে সবচেয়ে ছোট সংবিধান। রাইট, যেমন আমাদের সংবিধানে যেমন 153টা অনুচ্ছেদ আছে, যুক্তরাষ্ট্র আর ভুটানের সংবিধানে অনুচ্ছেদ আছে মাত্র 7টা। তবে একটা জিনিস চিন্তা করে দেখেন, মাত্র 7টা অনুচ্ছেদ দিয়ে তারা কিন্তু এত বড়, যুক্তরাষ্ট্রের মতো এত বড় একটা রাষ্ট্র পরিচালনা করে থাকে। ঠিক আছে, মাত্র 7টা অনুচ্ছেদ দিয়ে, যেখানে আমরা বাঙালিরা আমরা ছোট্ট একটা রাষ্ট্র, 153টা অনুচ্ছেদ লেখা আছে, তারপর আমরা মানি না। সংবিধানে লেখা আছে একরকম, এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, মানতে হবেই, কিন্তু আমরা কি মানি আসলে? আমি সংবিধান পড়াইতে গেলে দেখবেন যে অনেক কিছু অসঙ্গতি আছে, লেখা আছে একরকম, আমরা পরিচালনা করতেছি রাষ্ট্র আরেকভাবে। ঠিক আছে, হ্যাঁ। এবার আসেন, হ্যাঁ, তারপরে দেখেন, তারপর আচ্ছা, তারপরে আসেন, তার মানে আমরা দেখলাম পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ভুটানের সংবিধান। আচ্ছা, আরেকটা মনে রাখবেন, শব্দ সংখ্যায় সবচেয়ে ছোট, শব্দ সংখ্যায় সবচেয়ে ছোট সংবিধান। শব্দ সংখ্যায় সবচেয়ে ছোট সংবিধান এটা হচ্ছে মোনাকোর সংবিধান হচ্ছে শব্দ সংখ্যায় সবচেয়ে ছোট সংবিধান, মোনাকোর সংবিধান। এবার আসেন, আমরা সংবিধান গঠনের ইতিহাসটা যদি জানি, সংবিধান গঠনের ইতিহাস, আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে দেখেন। আচ্ছা, আপনারা কি জানেন এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আচ্ছা হ্যাঁ, একজন বলছে স্যার কয়টি?
মোনাকোতে শব্দ সংখ্যা এখানে হচ্ছে ৩,৮১৪টি শব্দ। এই ৩,৮১৪টি শব্দ দিয়ে তাদের সংবিধান শেষ, লেখা শেষ। ঠিক আছে, তাদের সংবিধান লেখা শেষ। হ্যাঁ, ৩,৮১৪টি। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন সংবিধানের গঠনের ইতিহাস। দেখেন আমাদের এই যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নাম কি? প্রথম রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরা গ্রেপ্তার করছে যেন কবে মনে আছে? ৭১ সালের 25শে মার্চ রাতে, তাই না? 26শে মার্চ প্রথম প্রহর বলে যেটাকে, 25শে মার্চ রাতে ওনাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। সেখানে উনি ছিলেন হচ্ছে একেবারে জানুয়ারির কত তারিখ পর্যন্ত? ৭২ জানুয়ারির 8 তারিখ পর্যন্ত, তাই না? 8 জানুয়ারি ওনাকে পাকিস্তান মুক্তি দেয় এবং উনি 10 তারিখে কি করেন? বাংলাদেশে আসেন, দেশে আসেন, রাইট? বঙ্গবন্ধু হচ্ছে 10 জানুয়ারি দেশে আসেন। আসার পরে ওনার কাছে মনে হইলো যে এই যে দেখেন একটা রাষ্ট্র মাত্র স্বাধীন হয়েছে, আমরা তো, উনি তো ৭২ সালে জানুয়ারি মাসে দেশে আসছে 10 তারিখে। দেশে আসার পর উনি দেখলো যে একটা রাষ্ট্র মাত্র যেহেতু স্বাধীন হয়েছে, রাষ্ট্রটা পরিচালনা করার জন্য নিয়ম নীতি ঠিক করতে হবে না? তাহলে নিয়ম নীতি ঠিক করা মানে কি? আমাদের একটা সংবিধান লাগবে। সো উনি ফিল করলেন যে আমাদের প্রথমে একটা সংবিধান বানানো উচিত। সো এই কারণে উনি যেদিন দেশে আসলেন, মনে রাখবেন উনি যেদিন দেশে আসলেন অর্থাৎ 10 তারিখে দেশে আসছেন। বঙ্গবন্ধু দেশে আসছেন কত তারিখে? 10 জানুয়ারি, তাই না? এর পরের দিন অর্থাৎ 10 জানুয়ারির পরের দিন অর্থাৎ 11 জানুয়ারিতে উনি যেই দিন দেশে আসছেন তার পরের দিন অর্থাৎ 11 জানুয়ারি 1900 কত সাল ভাই? 1972 সালে বঙ্গবন্ধু ওই যে উনি ফিল করলেন যে আমাদের তাড়াতাড়ি একটা সংবিধান বানানো উচিত, এই কারণে সংবিধান বানানোর জন্য একটা আদেশ জারি করা লাগবে না? এই একটা আদেশ জারি করলেন যেটাকে বলা হয় বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ। এই আদেশটার নাম হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ। পরীক্ষা আসে অস্থায়ী সংবিধান আদেশ জারি করে কে? কে হবে ভাই এটা? এটা জারি করেন কে? বঙ্গবন্ধু, কিন্তু এটা কিন্তু শেখ মুজিব জারি করেন। ঠিক আছে, আচ্ছা এটা জারি করার উদ্দেশ্যটা কি ছিল ভাইয়া? এটা জারি করার উদ্দেশ্যটা কি ছিল? আচ্ছা তারপরেও কি লেখা বুঝতে সমস্যা হচ্ছে? আরেকটু পরিষ্কার করে লিখবো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি। তাহলে বঙ্গবন্ধু দেখেন 11 জানুয়ারিতে যেদিন দেশে আসছেন তার পরের দিন 11 জানুয়ারিতে উনি হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ, এই যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এটার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, মানে উদ্দেশ্য হচ্ছে সংবিধান রচনা করা। এই সংবিধান রচনা করার জন্য একটা আদেশ জারি করলেন যেটাকে বলা হয় অস্থায়ী সংবিধান আদেশ। কবে জারি করলেন? যেদিন দেশে আসছেন তার পরের দিন। এবং এই দিনই কিন্তু এই 11 জানুয়ারিতে উনি এসেই, দেখেন খেয়াল করেন, উনি এসেই কিন্তু ওই 11 জানুয়ারিতেই উনি কি করলেন? উনি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দিলেন। প্রধান বিচারপতি কাকে নিয়োগ দিলেন? বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি না, ওনার নাম হচ্ছে এএসএম সায়েম। ওনাকে হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দিলেন। ঠিক আছে, প্রধান বিচারপতি নিয়োগ দিলেন হচ্ছে এএসএম। এইটা এখন আসবে না, কিন্তু আপনি যদি ইতিহাসটা না বুঝেন, এগুলা না হলে তো আপনি সংবিধান গঠনের ইতিহাসটাই বুঝবেন না। ঠিক আছে, হয়তো এই তারিখটা এতদিন কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, এখন হয়তো একটু ইম্পর্টেন্স কম, কিন্তু এটা দিয়ে শুরু না করলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে সংবিধানটা রচনা হয়েছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখেন, উনি প্রধান বিচারপতি নিয়োগ দিলেন এএসএম সায়েমকে। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আসে, প্রথম প্রধান বিচারপতির নাম কি? আবু সাদাত মোহাম্মদ সায়েম বা এএসএম সায়েম। ঠিক আছে, এবং দেখেন খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু দেশে আসছে। বঙ্গবন্ধু আমরা দেখেছি যে এই যে অস্থায়ী সরকার, আমাদের যে প্রথম মুজিবনগর সরকার গঠন হয়েছে, ওই বঙ্গবন্ধু ছাড়া অন্যান্য সদস্য যারা আছে তারা কিন্তু শপথ নিচ্ছে। 10 তারিখে সরকার গঠন হয়েছে, এপ্রিল মাসে 10 তারিখে সরকার গঠন হয়েছে, 17 তারিখে তারা কি করছে? শপথ নিছে। কিন্তু বঙ্গবন্ধু কি শপথ নিছে? শপথ না নিলে কি রাষ্ট্রপতি এখনো পরিপূর্ণভাবে কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হয় নাই, হয়েছে? যতদিন শপথ না নিবে ততদিন কিন্তু রাষ্ট্রপতি হতে পারবে না। সো উনি দেশে আসলেন, আসার পরে ওই 11 জানুয়ারিকে এই প্রধান বিচারপতি নিয়োগ দিলেন এবং তার কাছে কিন্তু উনি শপথ নিলেন। রাষ্ট্রপতি উনি বঙ্গবন্ধু কি করলেন? উনি হচ্ছে এই প্রধান বিচারপতি অর্থাৎ এএসএম সায়েমের কাছে হচ্ছে উনি শপথ নিলেন।
এবার শপথ নেওয়ার পর এবার কিন্তু সাংবিধানিকভাবে উনি রাষ্ট্রপতি। তার মানে এখন যে ওনার অনুপস্থিতিতে যে আরেকজনকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া হয়েছিল তার কিন্তু শেষ, এবার কিন্তু সেই কিন্তু রাষ্ট্রপতি, রাইট। এবার আসেন তার পরের দিন অর্থাৎ 12 জানুয়ারিতে, দেখেন 12 জানুয়ারিতে দেখেন উনি হচ্ছে এই রাষ্ট্রপতির পদে দায়িত্ব নেওয়ার পরে কিন্তু তার পরের দিন 11 তারিখে উনি রাষ্ট্রপতির পদে শপথ নিলেন। তার পরের দিনে কিন্তু উনি রাষ্ট্রপতি পদ থেকে আবার পদত্যাগ করেন। ঠিক আছে, রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করেন হচ্ছে 12 জানুয়ারি, অর্থাৎ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। আচ্ছা, উনি যেহেতু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছে, তার মানে রাষ্ট্রপতির পোস্টটা কি এবার খালি হয়েছে না স্যার ভাই? রাষ্ট্রপতির পোস্টটা কিন্তু এবার খালি হয়েছে, রাইট। তার মানে কি এবার নতুন রাষ্ট্রপতি লাগবে। তাহলে এবার রাষ্ট্রপতি নিয়োগ দিছে কাকে? রাষ্ট্রপতি নিয়োগ দিছে হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি নিয়োগ দিলেন। আবু সাইদ চৌধুরীকে হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দেন। বিচারপতি আবু সাইদ চৌধুরীকে হচ্ছে উনি রাষ্ট্রপতি নিয়োগ দেন। এইবার উনি কি করলেন? এই রাষ্ট্রপতি আবার কি করলো? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের যে সাংবিধানিক সরকার ব্যবস্থা, ওইখানে কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে নামে সর্বোচ্চ পোস্টে থাকে রাষ্ট্রপতি, কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা মেইন পাওয়ারটা কার হাতে থাকে? প্রধানমন্ত্রীর হাতে না? তো এই কারণে কিন্তু উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে এবার সে কি করলেন? প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন। এই রাষ্ট্রপতি ওনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন এই 12 তারিখে। তার মানে 12 জানুয়ারি বঙ্গবন্ধু হচ্ছে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন, অর্থাৎ 12 জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তাহলে উনি হচ্ছে প্রধানমন্ত্রী হলেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এবার আসেন। তো এবার যদি দেখি উনি বঙ্গবন্ধু এবার কি করলেন? উনি হচ্ছে প্রধানমন্ত্রী হলেন, আর রাষ্ট্রপতি হলেন কে? আবু সাইদ চৌধুরী না? তো এবার কাজ কি? এবার দেখেন আমাদের রাষ্ট্রপতিও পোস্ট পাইলাম, আমরা প্রধানমন্ত্রীরও পোস্ট পেয়ে গেলাম। এবার কাজ হচ্ছে আপনার সংবিধানটা বানানো, রাইট। এখন সংবিধানটা বানাবে কারা? সাধারণ মানুষ বানাবে? তাহলে সংবিধান বানানোর জন্য যেমন আমাদের বর্তমানে যে কোনো আইন টাইন তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান আছে। কারা আইন তৈরি করে জানেন? আইন তৈরি করে কারা? জি, আইন বিভাগ। এটার নাম কি? প্রতিষ্ঠানটার নাম কি? আইন বিভাগটার নাম কি? জাতীয় সংসদ। ভেরি গুড। তার মানে হচ্ছে জাতীয় সংসদ থেকে কিন্তু আমাদের আইন টাইন তৈরি হয়। তো আমাদের তো এখনো সংসদ নাই, আছে? আমাদের সংবিধান বানাইতে হলে তো আমাদের সংসদ লাগবে, আবার এমপি লাগবে। এমপি তো নাই, আছে? আমাদের এমপি আছে। তার মানে কি আমরা এখন কি করব? জাতীয় সংসদ বানাবো। তাহলে এরপরে কি করলেন উনি? হচ্ছে এই যে দেখেন আমাদের সংবিধান বানানোর জন্য তো সংসদ লাগবে। তৎকালীন সময়, এখন যেটাকে সংসদ বলি, তৎকালীন সময় এটার নাম ছিল হচ্ছে গণপরিষদ। নাম ছিল কি ভাই? তার মানে তৎকালীন সময় যেটার নাম গণপরিষদ, এখন সেটার নামে কি? জাতীয় সংসদ। মানে সংবিধান বানানোর পর সেটার নামই হচ্ছে সংসদ। তাহলে আমরা এই যে গণপরিষদ গঠন করলাম, এই গণপরিষদ গঠন করলাম হচ্ছে এইগুলো হচ্ছে জানুয়ারি মাসে, আর আমরা গণপরিষদ গঠন করি হচ্ছে এপ্রিল মাসে, অর্থাৎ 10 এপ্রিল। 10 এপ্রিল 1900 কত সাল? আমি সব এগুলো সব 72 সাল, 1972 সালে, রাইট। আচ্ছা, এই দেখেন গণপরিষদের আগে আরেকটা তথ্য দিব আমি, সেটা হচ্ছে দেখেন এবার দেখেন এই যে গণপরিষদ গঠন করতে হলে আমাদের সংসদ লাগবে। সংসদের জন্য কি অধিবেশন বসতে হবে না? তার মানে অধিবেশনের আহ্বান করে কে? বর্তমানে অধিবেশনের আহ্বান কিন্তু রাষ্ট্রপতি করে। অধিবেশনের আহ্বান করে কে? রাষ্ট্রপতি। মানে রাষ্ট্রপতি আসবে, আইসা বলবে যে এই যে এমপি যারা আছে তাদেরকে আহ্বান করবে, আপনারা এসে বসেন, তারপরে আমরা মিলে সিদ্ধান্ত নেই যে কি কি করতে হবে, কোন আইন তৈরি করতে হবে, কোনটা সংস্কার করতে হবে, সবকিছু তারাই তো সিদ্ধান্ত নেয়, রাইট। তো আমাদের এখন রাষ্ট্রপতি কি আছে? আবু সাইদ চৌধুরী। তার মানে সে এখন কি করবে? সে হচ্ছে অধিবেশনে আহ্বান করতে হবে। এই অধিবেশনে আহ্বান করেন হচ্ছে এই এপ্রিল মাসের আগে, অর্থাৎ 23 মার্চ
আবু সাইদ চৌধুরী, উনি হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে আবু সাইদ চৌধুরী। উনি হচ্ছে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। বাংলাদেশ গণপরিষদ গণপরিষদ আদেশ, বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। তাহলে এই গণপরিষদ আদেশ, এটা কিন্তু বর্তমানে যেটাকে আমরা অধিবেশন বলি, তৎকালীন সময় এটার নামই হচ্ছে গণপরিষদ আদেশ। তাহলে এটা জারি করেন কে ভাই? এটা জারি করেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী, উনি হচ্ছে তৎকালীন রাষ্ট্রপতি। ঠিক আছে, আবু সাইদ চৌধুরী। আচ্ছা, স্পিকার, ডেপুটি স্পিকার সব বলবো আমরা, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনেন, একেবারে সব ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে উনি হচ্ছে গণপরিষদ আদেশ জারি করলেন। এইবার হচ্ছে আমরা সংসদ বানাবো, কারণ উনি তো ওই উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের সংসদে বসার জন্য। তো সংসদই তো নাই আমরা, তাই না? তাহলে আমরা এই যে সংসদ গঠন করার জন্য আমরা গণপরিষদের প্রথম অধিবেশন ডাকলাম। প্রথম বসে হচ্ছে কত তারিখে ভাই বলেন তো? 10 এপ্রিল। এটা হচ্ছে মার্চ মাসে, এটা হচ্ছে এপ্রিল মাসে 10 তারিখে। তাহলে এখন এই যে সংসদ যে আমরা বানাইলাম গণপরিষদ, এই গণপরিষদ বানাইলাম কিভাবে? তাহলে গণপরিষদ বানাইতে হলে কি লাগবে? সংসদ বানাতে হলে কি লাগবে? এমপি লাগবে না? এখন এমপি নিয়ে আসবো কোথা থেকে আমরা? এমপি নিয়ে আসার জন্য দেখেন আমাদের একটা আছে যে আমাদের 70 সালে যে নির্বাচনটা হয়েছিল, পাকিস্তান সরকার থাকা অবস্থায়, আমাদের মুক্তিযুদ্ধের আগে 70 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে আমাদের জাতীয় পরিষদে মোট এমপি ছিল 169 জন, আর প্রাদেশিক পরিষদে আসন ছিল হচ্ছে 300 জন, এমপি ছিল 300 জন। জাতীয় পরিষদে ছিল 169 জন, যেগুলো আপনারা আগে পড়েছেন মুক্তিযুদ্ধের ক্লাসে পড়ানোর কথা। সেখানে আমরা দেখছি জাতীয় পরিষদে এমপি ছিল 169 জন, প্রাদেশিক পরিষদে এমপি ছিল হচ্ছে 300 জন। তার মানে মোট কতজন বলেন তো? 469 জন। এই 469 জন থেকে দেখেন, তাহলে আমাদের যে গণপরিষদ যে গঠন করি, এই গণপরিষদ গঠন করি হচ্ছে 469 জন থেকে আমরা এমপি, এই 469 জন থেকে আমরা এমপি নেই হচ্ছে 403 জন। এটার মধ্যে 3 স্টার মারবেন। এই 403 জনকে নিয়ে আমরা হচ্ছে গণপরিষদ গঠন করি। গণপরিষদ গঠন করি, তাহলে 403 জনকে দিয়ে, তার মানে হচ্ছে, হ্যাঁ, এই 469 জন থেকে আমরা হচ্ছে 403 জনকে নিয়ে আমরা গণপরিষদ গঠন করি। এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে বাকিরা কি করছে? এখানে দেখেন বাদ গেছে কতজন, দেখেন আমাদের মোট এমপি ছিল 469 জন, সেখান থেকে আমরা এমপি নিয়েছি কয়জন? 403 জনকে নিয়ে আমরা 403 জন এমপি সিলেক্ট করে আমরা সংসদ বানাইছি, রাইট? তার মানে বাকি এখানে তো 66 জন বাদ পড়েছে, তাই না? যে 66 জন বাদ পড়েছে এদের মধ্যে হচ্ছে আপনার কেউ কেউ মনে করেন পাকিস্তানের দালালি করছে, কেউ কেউ মুক্তিযুদ্ধের সময় মারা গেছে, আবার কেউ কেউ দেখা গেছে যে আপনার অন্য পাকিস্তানে চলে গেছে। এইসব কারণে হচ্ছে আমরা এই 403 জনকে নিয়ে হচ্ছে আমরা গণপরিষদ গঠন করি। ঠিক আছে, তাহলে 403 জন, এটা কিন্তু পরীক্ষা আছে। আমাদের প্রথম গণপরিষদ যে গঠন করি, এমপি কতজন ছিল? সেটা হচ্ছে 403 জনকে, তাই না? এবং এই গণপরিষদের প্রথম, এই যে তাদের প্রথম অধিবেশন, গণপরিষদের প্রথম অধিবেশন, হ্যাঁ, গণপরিষদের প্রথম, তাহলে আমাদের এমপিও পেয়ে গেলাম, আমাদের সংসদও পেয়ে গেলাম, তাই না? তারপরে দেখেন এই প্রথম অধিবেশন বসে হচ্ছে 10 এপ্রিল 1972 সালে। 10 এপ্রিল 1972 সালে হচ্ছে প্রথম অধিবেশন। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে অধিবেশন, আমাদের বর্তমানে যে অধিবেশন বসে, ওই অধিবেশনে কি স্পিকার লাগে না? ডেপুটি স্পিকার লাগে না? তার মানে দেখি আমাদের এখানেও স্পিকার লাগবে, আবার কি প্রথম ইয়াতে অধিবেশনে ডেপুটি স্পিকার লাগবে, রাইট? তাহলে এই গণপরিষদের দেখেন, এই গণপরিষদের এবার লিখবেন এগুলোর মধ্যে 3 স্টার, এখন এগুলো 3 স্টার। গণপরিষদের প্রথম, গণপরিষদের প্রথম লিখবেন সভাপতি। আচ্ছা, এরপরে লিখবেন আবার 3 স্টার, গণপরিষদের প্রথম স্পিকার। এরপরে আবার লিখবেন আবার 3 স্টার দিয়ে গণপরিষদের প্রথম স্পিকার লাগবে, সাথে সাথে কি লাগবে? ডেপুটি স্পিকার লাগবে। তাহলে ডেপুটি স্পিকার, গণপরিষদের প্রথম সভাপতি,
প্রথম স্পিকার, প্রথম ডেপুটি স্পিকার। আমি 300 কোথায় লিখছি? 300 কি কোথাও লিখছি? একজন বলছে স্যার 300 এটা কি? স্যার ওই যে প্রথমেই দেখছেন না 169 আর 300 ওই যে ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে 300 হচ্ছে ওই যে দেখেন আমরা তো সংসদ বানানোর জন্য আমাদের তো এমপি লাগবে। এখন এমপি কোথা থেকে নিব? ওই 70 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে জাতীয় পরিষদের মোট এমপি ছিল 169 জন, যারা হচ্ছে এমপি ক্যান্ডিডেট ছিল, যারা হচ্ছে নির্বাচন করছে। আর প্রাদেশিক পরিষদে ছিল 300 জন। আমাদের এই পূর্ব পাকিস্তানের সরকার গঠন করার জন্য 300 জন এমপি নির্বাচন করছে। এই 469 জন থেকে আমরা 403 জনকে নিয়ে হচ্ছে আমরা আমাদের সংসদটা গঠন করি, অর্থাৎ আমাদের গণপরিষদটা গঠন করি হচ্ছে এই 403 জনকে নিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো এবার আসেন যেটা বলছিলাম, তাহলে গণপরিষদের এই যে প্রথম যেহেতু অধিবেশন বসছে, অধিবেশনের সভাপতি স্পিকার, ডেপুটি স্পিকার থাকে, তাহলে প্রথম সভাপতি ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ তর্কবাগিস। আব্দুর রশিদ তর্কবাগিস ওনার নামটা হচ্ছে, আমি একটু ইয়া করে লিখে দিচ্ছি, ওনার নামটা হচ্ছে আব্দুর রশিদ তর্কবাগিস। আব্দুর রশিদ তর্কবাগিস উনি হচ্ছে গণপরিষদের প্রথম সভাপতি। আর গণপরিষদের প্রথম স্পিকার ওনার নাম হচ্ছে মোহাম্মদ উল্লাহ। সরি, একটু ভুল হয়েছে, এটা লিখবেন গণপরিষদের প্রথম স্পিকার ওনার নাম হচ্ছে শাহ আব্দুল হামিদ, গণপরিষদের প্রথম স্পিকার। আর গণপরিষদের ডেপুটি স্পিকার ওনার নাম হচ্ছে মোহাম্মদ উল্লাহ। গণপরিষদের ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা নরমালি এখন কি দেখি, আমাদের যে সংসদে অধিবেশন বসে ওই অধিবেশনে সভাপতি, আমাদের সংসদের সভাপতি কে বলেন তো? সংসদের এক সভাপতি কে? একটু কমেন্টস করেন তো ভাই, আমাদের সংসদের সভাপতি কে? কেউ কি জানেন সংসদের সভাপতি কে? সংসদের সভাপতি একটু কমেন্টস করেন তো ভাইয়া, আমাদের সংসদের সভাপতি কে এখন? মানে সংসদীয় সরকার ব্যবস্থায় আমাদের সংসদের সভাপতি কে? একজন বলছে হয় নাই। ভেরি গুড, রাসেল রানা, অনেক ধন্যবাদ আপনাকে। জুবায়ের উদ্দিন, আপনারটা হয় নাই ভাইয়া। রিজওয়ান ভাই, আপনারটা হয় নাই। আব্দুল মালিক, ভুল হচ্ছে। আগা আজমি পথিক, আপনারটা সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকে। অনেকে প্রধানমন্ত্রী বলছেন, না, গণপরিষদের সভাপতি কিন্তু স্পিকার, সরি আমাদের সংসদের সভাপতি কিন্তু স্পিকার, মনে রাখবেন সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। যদি বলে সংসদের নেতা তাহলে প্রধানমন্ত্রী। আমি আবারও বলছি, সংসদের নেতা কিন্তু প্রধানমন্ত্রী, সংসদের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। আর সংসদের যদি বলে সভাপতিকে সেটা কি হবে বলেন তো? স্পিকার। সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। তার মানে দেখেন, যিনি সভাপতি বর্তমানে আমাদের সিস্টেমে, যিনি সভাপতি সেই কিন্তু স্পিকার, তাই না? কিন্তু আমাদের প্রথম যে অধিবেশন বসছে, এই অধিবেশনে দেখেন সভাপতির দায়িত্ব পালন করছে একজন, আবার স্পিকারের দায়িত্ব পালন করছে একজন, কিন্তু বর্তমানে যিনি সভাপতি সেই কিন্তু স্পিকার। খেয়াল করছেন? এই জিনিসটা মনে রাখবেন। আর ডেপুটি স্পিকার তো আলাদা জানেন, আপনারা জানেন যে স্পিকারের বর্তমানে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করে, তাকে সবকিছুতে হেল্প করে, যেমন অধিনায়ক সহ অধিনায়ক, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন যেটা বলছিলাম, এই যে শাহ আব্দুল হামিদ, দেখেন এদেরকে প্রথম অধিবেশনটা তো এপ্রিল মাসের 10 তারিখে বসলো। তো এই অধিবেশনে বসার পর তাদেরকে দায়িত্ব দেওয়া হইলো, এবং এই শাহ আব্দুল হামিদ দেখা গেল এপ্রিল মাসের পরে মে মাসের 1 তারিখে উনি মারা গেলেন হঠাৎ করে। তো উনি যেহেতু হঠাৎ করে মারা গেলেন, তার মানে কি এবার ওনার পদটা খালি হয়েছে না ভাই? স্পিকারের পদটা খালি হয়েছে না? তাহলে স্পিকারের পদ যেহেতু খালি হয়েছে, তার মানে কি এবার ওনার এই পদে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বলেন তো? যিনি ডেপুটি স্পিকার ছিলেন সে না? তাহলে এই কারণে দেখেন ওই পরবর্তীতে ওনার পদে অর্থাৎ স্পিকার হয়ে যান কে বলেন তো? স্পিকার হয়ে যান হচ্ছে মোহাম্মদ উল্লাহ, উনি হয়ে যান স্পিকার।
স্পিকার। ঠিক আছে, উনি হয়েছেন মে মাসে আর কি, পহেলা মে 1972 সালে স্পিকার হয়েছেন মোহাম্মদুল্লাহ। আচ্ছা, মোহাম্মদুল্লাহ যেহেতু স্পিকার হয়েছেন, তার মানে কি, এবার দেখেন উনি তো ছিলেন ডেপুটি স্পিকার থেকে স্পিকার হয়ে গেলেন, তার মানে কি ডেপুটি স্পিকারের পদটা খালি হইল না? তাহলে এই ডেপুটি স্পিকার নিযুক্ত হন হচ্ছে এরপরে ডেপুটি স্পিকার হন হচ্ছে মোহাম্মদ, ওনার নাম হচ্ছে বাইতুল্লাহ। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। ঠিক আছে, তাহলে এই দুইজনের নামটা আপনারা কোথায় পড়তে হবে জানেন? এই দুইজনের নামটা হচ্ছে পরবর্তীতে আমাদের যখন নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে সরকার গঠন হয়েছে 73 সালে, সরকার গঠন হওয়ার পরে যখন প্রথম অধিবেশন বসছে, সেটার নাম কিন্তু তখন হয় সংসদের প্রথম স্পিকার, সংসদের প্রথম ডেপুটি স্পিকার। আর এটা কি ছিল ভাই দেখেন তো? গণপরিষদের। তার মানে আমি বলছি যে সংবিধান রচনার আগে এটার নাম ছিল গণপরিষদ। তাহলে যদি বলে সংসদের প্রথম স্পিকারকে, ওই তারাই দায়িত্ব পালন করছে। তাহলে সংসদের প্রথম স্পিকারকে বলেন তো? মোহাম্মদুল্লাহ। এবং সংসদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। ওনারাই হচ্ছে পরবর্তীতে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে সরকার গঠন হয়েছে এবং প্রথম অধিবেশন বসছে, সেই অধিবেশনে ওনারাই দায়িত্ব পালন করছে। তো এটা একটু মনে রাখবেন। তাহলে এরা হচ্ছে সংসদের, তাই এটা মনে রাখবেন যে সংসদের প্রথম, তাহলে এরা হচ্ছে সংসদের প্রথম স্পিকার এবং সংসদের প্রথম ডেপুটি স্পিকার। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসেন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বলেন তো আমাদের প্রথম সংসদ নির্বাচনটা কবে হয়েছে? একটু ক্লিয়ার হয়ে যান। আমাদের প্রথম সংসদ নির্বাচন, এটা অনেকবার পরীক্ষা আসছে এবং সবচেয়ে বেশি আসে। এটা যে বিসিএস এ মনে মিনিমাম 10টা বিসিএস এ বেশি আসে। শুধু এই আমাদের প্রথম নির্বাচনটা কবে হয়েছে, যেটা সংসদ নির্বাচন বলি? কেউ কি জানেন আমাদের প্রথম সংসদ নির্বাচন কবে হয়েছে ভাই? একটু বলেন তো ভাইয়া। সংসদ নির্বাচন কবে হয়েছে? মোহাম্মদ জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমাদের সংসদের নির্বাচন কত তারিখে? একজন তারিখটা লিখেছে, এ আর জোনায়েদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভেরি গুড। 7 মাস, হ্যাঁ। ইজাজুল শেখ, অনেক ধন্যবাদ। তার মানে আমাদের সংসদের প্রথম নির্বাচন, 7 মার্চ 1900 কত সাল? 1973 সাল আমাদের প্রথম নির্বাচন, যেটাকে আমরা সংসদ, আমাদের সংসদের প্রথম নির্বাচন হয়েছে 7 মার্চ 1973 সালে। ঠিক আছে, এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমাদের প্রথম নির্বাচনের পর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা সরকার যখন গঠন হয়, সরকার যখন শপথ নেওয়ার পর নিয়ম হচ্ছে 1 মাসের মধ্যে অধিবেশন বসা। তো দেখেন, যদি বলে এই যে গণপরিষদের প্রথম অধিবেশন বসছে 10 এপ্রিল, আর যদি বলে সংসদের নির্বাচন হয়েছে 7 মার্চে, তাহলে যদি বলে সংসদের প্রথম অধিবেশন কবে বসছে, এই তারিখটার সাথে জাস্ট 30 দিন এড করে দিবেন, তার মানে পরের মাসের 7 তারিখ। তার মানে যদি বলে সংসদের প্রথম অধিবেশন, তাহলে যদি বলে সংসদে, এটা ছিল গণপরিষদের প্রথম অধিবেশন, এটা হচ্ছে সংসদের প্রথম অধিবেশন, সংসদের প্রথম অধিবেশন। তাহলে সেটা কবে হবে ভাই বলেন তো? 7 এপ্রিল 1900 কত সাল? 1973 সালে। এই যে সংসদের প্রথম অধিবেশন বসছে না, এই অধিবেশনের স্পিকার এবং ডেপুটি স্পিকার খেয়াল করছেন? এই অধিবেশনের স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ আর ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তাহলে আমি যদি একটু করে এখানে হিজিবিজি হয়ে গেছে, আমি একটু আরো সহজ করে লিখে দিচ্ছি যে সংসদের প্রথম সংসদ নির্বাচন, প্রথম লিখবো হচ্ছে প্রথম, এটার মধ্যে 3 স্টার। হ্যাঁ, সংসদ নির্বাচন হচ্ছে 7 মার্চ 1973। তারপরে সংসদের প্রথম অধিবেশন এটা হচ্ছে 7 এপ্রিল 1973 সংসদের প্রথম অধিবেশন। এই সংসদেরই প্রথম স্পিকার এবং ডেপুটি স্পিকার। তাহলে সংসদের প্রথম স্পিকার ওনার নাম হচ্ছে কি? মোহাম্মদ উল্লাহ এবং সংসদের প্রথম ডেপুটি স্পিকার, হ্যাঁ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ।
এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু বলবেন, কষ্ট করে একটু বলবেন। যদি ক্লিয়ার থাকে জাস্ট সি লিখবেন, কষ্ট করে কমেন্ট সেকশনে জাস্ট একটু সি লিখবেন। ঠিক আছে, অনেকেই ক্লাসটা দেখছেন, এই কারণে বলছি এতটুকু সবাই ক্লিয়ার কিনা। এই জিনিসগুলো প্যাসপুস লাগে, অনেক প্যাস লাগে, গণপরিষদ সংসদ বুঝতামই না আমরা হয়তো আগে। তো এই জিনিসটা আজকে ক্লিয়ার করে দিলাম। সংবিধান রচনার আগে যেটার নাম ছিল গণপরিষদ, এখন আমরা সেটাকে সংবিধান রচনার পরেই সেটা নাম হয়ে গেছে সংসদ। ঠিক আছে, এই যে গণপরিষদের প্রথম আর এটা হচ্ছে সংসদের প্রথম, একসাথে লিখে রাখেন, পরবর্তীতে দেখবেন এগুলা নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার দেখেন তো আমরা আবার যদি এখানে ফিরে আসি, আবার যদি গণপরিষদে ফিরে আসি, তাহলে প্রথম অধিবেশন বসলো এবং ওই অধিবেশনে গণপরিষদের যে প্রথম অধিবেশনটা আমরা যেদিন বসলো সবাই মিলে, ওই অধিবেশনে কিন্তু আমরা উদ্দেশ্য কিন্তু সংবিধান বানানো, সেই কারণে ওই দিনই কিন্তু আমরা কমিটি গঠন করে দিলাম সংবিধান রচনা করার জন্য। আমরা কমিটি গঠন করে দিলাম। এই জিনিসটা কিন্তু এইটার সাথে প্যাচ যেন না লাগে, এই কারণে কিন্তু আমি সংসদেরটা এই জিনিসটা এক্সট্রা লিখে দিয়েছি। ঠিক আছে, এতটুকু আমি এক্সট্রা লিখে দিয়েছি যেন গণপরিষদের সাথে প্যাচ না লাগে। আমি আবার এই গণপরিষদে 72 সালে ফিরে আসতেছি, এটা কিন্তু 73 সাল, খেয়াল করছেন? এটা হচ্ছে আমাদের 73 সালের ঘটনা, আর আমি আবার 72-এ ফিরে আসতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে প্রথম অধিবেশন বসলো 10 তারিখে গণপরিষদের, ওই অধিবেশনে কিন্তু আমরা কি করলাম, আমরা হচ্ছে আপনার সংবিধান রচনা করার জন্য কমিটি গঠন করে দিলাম। তাহলে গণপরিষদের সংবিধান রচনা কমিটি, এটা লিখবেন যে সংবিধান রচনা কমিটি গঠন করি আমরা 11 এপ্রিল। 10 এপ্রিল 72 সালে অধিবেশন বসছে, তার পরের দিন অর্থাৎ 11 এপ্রিল হচ্ছে আমরা কমিটি গঠন করে দিলাম, 11 এপ্রিল 1972। এবং এই কমিটিতে কতজন সদস্য ছিল ভাইয়া? কতজন সদস্য ছিল জানেন? সংবিধান রচনা কমিটিতে সদস্য ছিল কতজন? সংবিধান রচনা কমিটিতে সদস্য ছিল হচ্ছে এটার মধ্যে 3 স্টার সদস্য। সংবিধান রচনা কমিটির সদস্য হচ্ছে 34 জন। 34 জন। দেখেন আমাদের মোট এমপি আছে কতজন? আমাদের কাছে এমপি আছে কতজন জানেন? 403 জন, তাই না? এই 403 জন থেকে আমরা কতজনকে নিয়ে কমিটি গঠন করছি? 34 জনকে আমরা কমিটির দায়িত্ব দিছি, যা তাদেরকে দায়িত্ব দিছি। দেখেন 403 জন সবাই তো আর বিজ্ঞ না। সংবিধান আমরা জানি এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হবে, এটা এখানে যা লেখা থাকবে সেটা সবাই মানতে হবে। তার মানে এখানে তো যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন না, এখানে রিসার্চের ব্যাপার আছে, সো এখানে বিজ্ঞ মানুষ লাগবে। সো 403 জনকেই তো আপনি এই দায়িত্ব দিতে পারবেন না, এই কারণে যারা বিজ্ঞ তাদেরকে সিলেক্ট করে 34 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধান রচনা কমিটিতে আমরা 34 জনকে সদস্য করে আমরা হচ্ছে কমিটি গঠন করে দেই। এবং এই কমিটির আহ্বায়ক ছিলেন, আহ্বায়ক বা প্রধান যেটাকে বলি আমরা, আহ্বায়ক ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। তাহলে সংবিধান রচনা কমিটির আহ্বায়ক হচ্ছে ডক্টর কামাল হোসেন। এবং এই কমিটিতে এই 34 জনের মধ্যে শুধুমাত্র একজন নারী ছিলেন, 3 স্টার, একমাত্র নারী সদস্য। পরীক্ষায় অনেক এগুলাই আসে, পরীক্ষায় দেখবেন এগুলা থেকে কমন পড়বে আপনার। নারী সদস্য, একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু, রাইট। তার মানে এই দেখেন যাকে ডক্টর কামাল হোসেনকে প্রদান করে দায়িত্ব দিলাম আমরা কমিটির প্রধান, উনি কিন্তু ওই যে বলছিলাম না আমরা 2টা দেশকে অনুসরণ করেছি। কোন 2টা দেশ জন্য আমরা সংবিধান রচনা? ভারত আর যুক্তরাজ্য, তাই না? এই ডক্টর কামাল হোসেন ভারতে গেছে, তাদের আইডিয়া নিছে যে তাদের সংবিধানে কি কি আছে, এবং উনি যুক্তরাজ্যে গেছে, সেখান থেকে আইডিয়া নিছে তারা কি কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। এই 2টা দেশকে অনুসরণ করেই কিন্তু আমরা সংবিধানটা বানাইছি। ঠিক আছে, এরপর আসেন এই কমিটিতে। দেখেন এই কমিটি এই 34 জনের মধ্যে মনে রাখবেন 33 জনই ছিল আওয়ামী লীগের। এই 34 জনের মধ্যে 33 জনই আওয়ামী লীগে ছিল, একজন শুধু বিরোধী দলে ছিল, একজন, ওনার নাম হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, একমাত্র বিরোধী দলীয় সদস্য, একমাত্র বিরোধী দলীয় সদস্য, একমাত্র বিরোধী দলীয় সদস্য। ওনার নাম হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, উনি ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপের সদস্য। উনি হচ্ছে ন্যাপ করতেন, ন্যাপ। ঠিক আছে, আর বাকি সবাই ছিল, বাকি 33 জনই ছিল হচ্ছে আওয়ামী লীগের, উনি ছিলেন একমাত্র বিরোধী দলীয়। ঠিক আছে, ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, আচ্ছা
এরপরে আসেন দেখেন আমাদের এই কমিটি আমরা গঠন করে দিলাম কত তারিখে যেন গঠন করে দিলাম ভাই 11 এপ্রিলে। তার মানে দেখেন এপ্রিল মাসে আমরা কমিটি গঠন করে দিলাম। দেখেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 7 মাসের মধ্যে তারা কি করছে? তারা বিভিন্ন রকমের আইডিয়া নিছে, বিভিন্ন দেশে ঘুরেছে, দেশের মানুষের মতামত নিয়েছে। ঠিক আছে, মানুষের মতামত প্রকাশ করার জন্য একটা পোর্টাল ইয়ে করে দিছে, মানুষকে পাঠানো, মানে কি কি জিনিস রাখতে পারবে, কি কি জিনিস বাদ দিতে পারবে, মানুষের কাছে বিভিন্ন যে বিজ্ঞ ব্যক্তিরা আছে, বুদ্ধিজীবী যারা আছে, গণমাধ্যম কর্মী যারা আছে, তাদেরকে আহ্বান করা হয়েছে যে আপনারা একটু আইডিয়া দেন কি কি আমরা রাখতে পারি, কি কি বাদ দিতে পারি। তো এইভাবে করে বিভিন্ন মতামত নিয়ে 7 মাসের মধ্যে অক্টোবর মাসে গিয়ে কিন্তু তারা কিন্তু একটা খসড়া সংবিধান কিন্তু বানায় ফেলছে। ঠিক আছে, তার মানে আমরা বাঙালিরা কয় মাসে সংবিধান বানাইলাম? 7 মাসের মধ্যে। দেখেন, এবং এই তারিখগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অক্টোবর মাসের কত তারিখে? অক্টোবর মাসে, এটাও 3 স্টার, অক্টোবর মাসের 12 তারিখ, অর্থাৎ 12 অক্টোবর। 12 অক্টোবর হচ্ছে আমরা খসড়া সংবিধান বানাই। আচ্ছা, খসড়া জিনিসটা কি বুঝছেন? খসড়া সংবিধান প্রণয়ন, পূর্ণাঙ্গ নয় বাট হ্যাঁ, তার মানে হচ্ছে কালোটা নাকি দিয়ে কি বুঝাইছে ভাই? একজন বলছে কালোটা নাকি, কালো কি দিয়ে কি বুঝিয়েছেন? বাংলাদেশ শুরুই হচ্ছে কপি করে না, না কপি করে না, যা হচ্ছে তাদের কাছ থেকে আইডিয়া নিয়েছে। ঠিক আছে, তাদের কাছ থেকে আইডিয়া নিয়েছে। হ্যাঁ, এবার আসেন তো 12 অক্টোবর খসড়া সংবিধান মানে হচ্ছে এখনো ফাইনাল অ্যাপ্রুভালটা হয় নাই, সবকিছু রেডি, শুধুমাত্র ফাইনাল অ্যাপ্রুভালটা বাকি, এটাকে বলা হয় খসড়া সংবিধান। তাহলে আমরা খসড়া সংবিধান বানাই হচ্ছে 12 অক্টোবর, এবং এই সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর। অর্থাৎ এই সংবিধান এরপরে কি করছে? সংসদে উত্থাপন হয়েছে, সেখানে সবাই পক্ষে ভোট দিছে, তার মানে গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর হচ্ছে গণপরিষদে গৃহীত হয়, এবং এই সংবিধান কার্যকর হয়। তার মানে এই কারণে আমরা জানি এই 4 নভেম্বর কি জানেন? যেহেতু গণপরিষদে এই দিন গৃহীত হয়েছে, এই কারণে 4 নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবস। সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর, এবং পরবর্তীতে আমাদের এই সংবিধান কার্যকর হয় হচ্ছে আমাদের 16ই ডিসেম্বর। কত তারিখ, কত সাল ভাই এটা? 1972 সাল, 16ই ডিসেম্বর 1972 সাল। একজন বলছে সুরঞ্জিত কোন বিরোধী দল? বলেছিলাম সুরঞ্জিত সেনগুপ্ত এই যে ন্যাপের সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপ মানে হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমাদের 16 ডিসেম্বর হচ্ছে সংবিধান, 16 ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর, ওই দিন থেকেই রাষ্ট্র এইভাবেই এই অনুযায়ী কিন্তু রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে গেছে এই 72 সালে 16 ডিসেম্বর পর্যন্ত। তাহলে এটা ছিল আমাদের সংবিধান রচনা মোটামুটি ইতিহাস। এতটুকু যদি সবাই বুঝে থাকেন, একটু জাস্ট কষ্ট করে সি লিখবেন, একটু কষ্ট করে সি, খালি কমেন্ট সেকশনে একটু সি লিখবেন যে ক্লিয়ার কিনা আপনাদের। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন হ্যাঁ, আচ্ছা তারপর আসেন আমাদের এই যে সংবিধান, আমাদের এই সংবিধান যিনি হাতে লিখেছেন, অর্থাৎ আমাদের সংবিধানের মূল লেখক, এটার মধ্যে 3 স্টার, মূল লেখক, ওনার নাম হচ্ছে, হ্যাঁ, কালো করে যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন উনি ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। হ্যাঁ, উনি, আপনার যেটা কিছুদিন আগে মারা গেছে, রেলের যে ছিলেন, মন্ত্রী ছিলেন, কালো বিড়াল যাকে বলতে, কালামানিক, সো উনি হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তাহলে মূল লেখক হচ্ছে আব্দুর রউফ হচ্ছে আমাদের এই সংবিধানের মূল লেখক, মানে হাতে লিখেছেন উনি। এবং এই সংবিধান দেখেন, এই সংবিধান এই যে লিখেছেন, আপনারা দেখেছেন আমাদের যে 153টা অনুচ্ছেদ, প্রথমে প্রস্তাবনা, তারপরে হচ্ছে 153টা অনুচ্ছেদ লিখতে যে পেজ যে খরচ হয়েছে পৃষ্ঠা, তাহলে মোট পৃষ্ঠা মনে রাখবেন, পৃষ্ঠা আমাদের সংবিধানে পৃষ্ঠা হচ্ছে 93 পেজ। কয় পেজ ভাই? 93। ঠিক আছে, মোট পৃষ্ঠা খরচ হয়েছে হচ্ছে 93 পৃষ্ঠা। আর 93 পাশে আরেকটা লিখবেন 109। আর 109 এটা হচ্ছে স্বাক্ষর সহ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে
সবাই যে স্বাক্ষর করছে নিচে, মনে করেন 153টা অনুচ্ছেদ লিখছে, লেখার পরে আমাদের এমপি আছে 403 জন না ভাই? ওই 3 জন, প্রথমে ডক্টর কামাল হোসেন, এরপর শেখ মুজিবুর রহমান, এরপরে এই সংবিধান রচনা কমিটির 34 জন সদস্য, এরপর অন্যান্য এমপিরা যে স্বাক্ষর করছে, পেজ বাড়ছে না? তাহলে এই স্বাক্ষর সহ পেজ হচ্ছে আপনার 109টা। তবে আপনার এতে পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে 93 পেজ। আমাদের মূল পৃষ্ঠা হচ্ছে 93 পেজ, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে 93 পেজ আর স্বাক্ষর সহ হচ্ছে 109 পেজ। ওকে, আচ্ছা, এরপর আসেন তার মানে স্বাক্ষর, এখানে স্বাক্ষর করেছে কয়জন? না, সবাই স্বাক্ষর করে নাই। স্বাক্ষর করে হচ্ছে 403 জনের মধ্যে 399 জন। আমাদের এই সংবিধানে স্বাক্ষর করে হচ্ছে 399 জন। এর মধ্যে 4 জন, দেখেন এই যে 403 জনের মধ্যে 399 জন স্বাক্ষর করে, তার মানে 4 জন কিন্তু স্বাক্ষর করে নাই। এর মধ্যে একজন হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, বিরোধী দলের সদস্য। তাহলে এটা পরীক্ষা আসে যে বিরোধী দলের একজন হচ্ছে 4 জনের মধ্যে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, উনি হচ্ছে স্বাক্ষর করেনি। এটা একটু মনে রাখবেন, স্বাক্ষর করেনি, স্বাক্ষর এটাও 3 স্টার, করেনি ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। স্বাক্ষর করেনি হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, ঠিক আছে? হ্যাঁ, এরপর আসেন। হ্যাঁ, তো এবার আমাদের ইতিহাস শেষ। এবার আমরা যেটা করব, আমাদের সংবিধানে মনে রাখবেন, আমাদের সংবিধানে প্রস্তাবনা হচ্ছে একটি। প্রস্তাবনা মানে কি বুঝছেন? প্রস্তাবনা মানে হচ্ছে ভূমিকা। সংবিধানের শুরুতে একটা ভূমিকা আছে, এটা হচ্ছে প্রস্তাবনা। তাহলে প্রস্তাবনা হচ্ছে একটি। আমাদের সংবিধানে মূলনীতি, এইগুলা আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের সংবিধানে মূলনীতি স্বাক্ষর করেনি 4 জন, কিন্তু স্বাক্ষর করেনি, এই জন্য এর মধ্যে একজনের নাম খালি লিখে দিয়েছি আমি, ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। এছাড়া আজিজুর রহমান আছে, জামাল আহমেদ আছে, আরেকজন আছে মানবেন্দ্র লার্মা। ওই 3 জন আর এই একজন, এই 4 জন হচ্ছে স্বাক্ষর করেনি। অন্যগুলো লিখতে হবে না, শুধু ওনার নামটাই আসে, ঠিক আছে? এই কারণে আমরা ওনার নামটাই লিখে দিয়েছি। একজন বলছে স্যার খসড়া বুঝি না। খসড়া মানে হচ্ছে নরমাল একটা জিনিস চিন্তা করেন, আমাদের যে বর্তমানে যে বয়স সীমা বাড়ানোর জন্য ওই কমিটি একটা প্রস্তাব করেছিল না, তারা কিন্তু সবকিছু ফাইনাল করে তারা হচ্ছে ওই উপদেষ্টার যে আছে তাদের কাছে পাঠিয়েছিল। তার মানে কি তারা একদম ফাইনাল করে পাঠিয়েছিল, তারা শুধু ফাইনাল অ্যাপ্রুভালটা দিবে। ফাইনালি সাইন মানে অনুমোদন দিলেই সেটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হয়ে যাবে। তো সেটার আগ পর্যন্ত যে তাদের কাছে গেছে সেটা ছিল খসড়া। শুধুমাত্র ফাইনালি যদি আমাদের প্রধান উপদেষ্টা যদি অ্যাপ্রুভালটা দিয়ে দিত, তার মানে সেটা কি হয়ে যেত? পূর্ণাঙ্গভাবে এটা প্রজ্ঞাপন জারি হয়ে যেত, তখন সেটা কার্যকর। বুঝছেন তো? তার মানে ফাইনাল অ্যাপ্রুভালের আগে সেটা হচ্ছে খসড়া। মানে আমরা যে কোনো কাজ করার জন্য আগে একটু রাফ করি না, একটু ডেমো দেখাই না আমরা, ডেমো, এইটাই হচ্ছে আপনার খসড়া সংবিধান, ঠিক আছে? হ্যাঁ, এরপরে মনে করেন ওইটা ওই যে আমাদের সংসদে উত্থাপন হয়েছে, যেটা গণপরিষদে লিখে দিয়েছি, সংসদে উত্থাপন হয়েছে ওই 4 নভেম্বরে উত্থাপন হয়েছে, তো সেই দিন পাশ হয়েছে, ঠিক আছে? এরপরে পরবর্তীতে ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে এটা কার্যকর হয়ে গেছে একদম। আচ্ছা, তো আমাদের মূলনীতি হচ্ছে 4টি, তারপরে তফসিল, সংবিধানের তফসিল হচ্ছে 7টি। তারপরে আমাদের সংবিধানে অধ্যায়, প্রস্তাবনাটা হচ্ছে ভূমিকা। জাস্ট সংবিধানের শুরুতে সুন্দর একটা ভূমিকা লেখা আছে, ওইটাই হচ্ছে প্রস্তাবনা, ঠিক আছে ভাইয়া? এটাই প্রস্তাবনা। তারপরে আমাদের সংবিধানে অধ্যায় আছে 11টি। আর আমাদের সংবিধানে আমরা এই পর্যন্ত সংশোধন করেছি হচ্ছে 17 বার। এবং আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি। হ্যাঁ, সংবিধানের ভাষাটাও একটু লিখে নেন। ভাষা হচ্ছে 2টি, বাংলা আর হচ্ছে ইংরেজি, 2টা ভাষা।
সংবিধান বাংলাতেও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা মূলনীতিগুলো পড়বো। মূলনীতি একদম বলছে স্যার মূলনীতি কি, আমরা মূলনীতিগুলো আমরা ইয়াতে পড়বো। ঠিক আছে? তফসিল মূলনীতি সবগুলোই আমি ডিটেলস পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তফসিল আর মূলনীতি একজনে কোশ্চেন করছেন, আমি এটা অ্যানসার দিব, আমি হয়তো নেক্সট ক্লাসে পেয়ে যাবেন। ঠিক আছে? আসেন আমরা তারপরে দেখি। তাহলে আমাদের এই এই জিনিসগুলো, এই বেসিকগুলো থেকে আপনাদের 11 থেকে 20 প্রাইমারিতে এগুলো থেকে বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আমরা যদি দেখি, আমরা এবার সংবিধানে চলে যাব, একবারে আমাদের মূল সংবিধানে চলে যাব। আচ্ছা, আচ্ছা, ধারা, উপধারা, তারপরে তফসিল, মূলনীতি সবগুলো আমি এখন দেখাবো এখন। ঠিক আছে? আসেন। তো আমাদের প্রথম অধ্যায়, আমরা আমরা আমাদের সংবিধানে যে 11টা অধ্যায় আছে, আমাদের প্রথম যে অধ্যায়, এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র, যেখানে অনুচ্ছেদ আছে 1 থেকে 7টা অনুচ্ছেদ আছে। প্রথম অধ্যায় প্রজাতন্ত্র। এই যে একজন দেখেন কত সুন্দর করে আমি লিখেছি, তার পাশাপাশি উনি আবার লিখে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের সংবিধানের দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই যে এই 4টা মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মানে একটা রাষ্ট্র মূলনীতি, মানে যেই নীতিগুলো আমরা ফলো করে রাষ্ট্র পরিচালনা করব, সেটাকে বলা হচ্ছে মূলনীতি। যেমন আমাদের যে 4টা মূলনীতি আছে, একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, একটা গণতন্ত্র, একটা ধর্মনিরপেক্ষতা। তার মানে কি, আমরা সমাজতান্ত্রিক কাঠামোকে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক কাঠামোকে বিশ্বাস করি, আমরা সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ থাকবে, কোনো ধর্মকে আমরা বিশেষ মর্যাদা দিব না, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তিকে আমরা কোনো নিগৃহীত করবো না, শোষিত করবো না, সবার জন্য সমান অধিকার। এটাকেই বলা হয় সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো এইগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার 4টা মূলনীতি। এবার মূলনীতিটা তো বুঝছেন, একটা একটা করে আসবে সবগুলো। ঠিক আছে? তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম। এখানে অনুচ্ছেদ আছে 8 থেকে 25 পর্যন্ত। 8 থেকে 25, রাইট। সংশোধন 17 বার বুঝতে পারেন নাই, মানে আমরা এ পর্যন্ত আমাদের সংবিধানকে 17 বার পরিবর্তন করছি, সংশোধন করছি। পরিবর্তন বলতে মনে করেন কিছু কিছু জায়গায় একটা অনুচ্ছেদে যুক্ত করেছি, আবার কিছু কিছু জায়গায় অনুচ্ছেদ একটা বাদ দিয়েছি, এটাকে বলা হচ্ছে সংশোধন। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপর আসেন আমাদের তৃতীয় অধ্যায়, যেটা তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়টা হচ্ছে মৌলিক অধিকার। অধ্যায়টার নাম হচ্ছে মৌলিক অধিকার। এই যে জনগণের যে অধিকারগুলো, জনগণের কি কি অধিকার পাবে, ঠিক আছে, এইগুলোর কথা বলা আছে তৃতীয় অধ্যায়ের মধ্যে। এগুলো আপনার মানে বাস্তব লাইফেও আপনি দেখবেন, সংবিধানটা পড়ার পরে আপনার কাছে একটা এক্সট্রা কনফিডেন্স পাবেন। কেন? কারণ এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। আপনি সরাসরি, যেহেতু এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, আপনি কাউকে চার্জ করতে পারবেন যে এটা আমাকে সংবিধানে বলা আছে, তুমি এটা কেন দিবা না আমাকে, আপনি কেন আমাকে এটা দিবেন না, আপনি বলতে পারবেন। আপনার মধ্যে একটা এক্সট্রা একটা শক্তি কাজ করবে, একটা সাহস কাজ করবে, দেখবেন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন মৌলিক অধিকার যেটা এখানে আছে 26 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদ, 26 থেকে 47। এরপর আসেন আমাদের চতুর্থ অধ্যায়, যেটা এটার নাম হচ্ছে নির্বাহী বিভাগ। যেখানে অনুচ্ছেদ আছে 48 থেকে 64 পর্যন্ত। 48 থেকে 64 নির্বাহী বিভাগ। আমাদের যে পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে আইন বিভাগ। ঠিক আছে? তার মানে এখানে আছে হচ্ছে 65 থেকে 93 পর্যন্ত। 65 থেকে 93
একজন বলছে রেকর্ড ক্লাস লাইভ বলে চালাই দিচ্ছে, আসলে কি এটা রেকর্ড ক্লাস? এটা রেকর্ড ক্লাস না ভাই, ঠিক আছে, এটা রেকর্ড ক্লাস না, এটা লাইভ ক্লাসই, ঠিক আছে, এটা কিন্তু লাইভ ক্লাসই। এরপর আসেন পঞ্চমের পরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়, হ্যাঁ ষষ্ঠ অধ্যায় যেটা, ষষ্ঠ অধ্যায় হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ, যেখানে অনুচ্ছেদ হচ্ছে 94 থেকে 117 পর্যন্ত, অনুচ্ছেদ 94 থেকে 117। আশরাফুল আলম ভাই, আশরাফুল আলম ভাই আমাদের সাথে কি কোনো ইয়া আছে আপনার, মানে আমাদের সাথে মনে হয় কোনো ক্ষোভ আছে, ঠিক আছে? আশরাফুল আলম ভাই খোঁচা দিচ্ছেন কেন আমাদেরকে? হ্যাঁ, আমরা তো লাইভ ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওনার কমেন্টস পড়ি নেই না, আচ্ছা সমস্যা নাই, আমরা কিন্তু লাইভ ক্লাসই নিচ্ছি, হ্যাঁ রেকর্ড না, রেকর্ড না, লাইভ ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আমরা সবগুলো বুঝাবো, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সবগুলো বুঝবো আমরা ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমরা সবই বুঝবো, ঠিক আছে? আচ্ছা টেস্ট করেছেন, আচ্ছা সমস্যা নাই, যাক আপনার ক্ষোভ না থাকলেই হলো আমাদের উপরে, ঠিক আছে? আচ্ছা, কারণ হচ্ছে কি, আপনার যদি ক্ষোভ থাকে আমাদের উপরে, তাহলে এই জিনিসটা আপনি আবার আরেকজনের কাছে গিয়ে বলবেন, তখন একটা নেগেটিভ একটা ইয়া ক্রিয়েট হবে, এটা যেন না হয় আর কি, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, ওকে। তাহলে আমাদের ষষ্ঠের পর হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের নির্বাচন কমিশন। অধ্যায়টার নামই হচ্ছে নির্বাচন কমিশন, যেখানে অনুচ্ছেদ আছে হচ্ছে আপনার 118 থেকে 118 থেকে আমাদের অনুচ্ছেদ আছে হচ্ছে 126। তারপরে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এখানে অনুচ্ছেদ আছে 127 থেকে 127 থেকে হচ্ছে 132, 127 থেকে 132। আচ্ছা, এরপর আসেন, আচ্ছা তারপর আসেন অষ্টম অধ্যায়ের পরে নবম অধ্যায় যদি দেখি আমরা, নবম অধ্যায়, আমাদের নবম অধ্যায় যেটা, এটা হচ্ছে সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন, পিএসসি যেটা, যেখানে আপনারা পরীক্ষা দেন, পাবলিক সার্ভিস কমিশন। নবম অধ্যায়, নবম অধ্যায় হচ্ছে 133 থেকে 141, 133 থেকে 141 পর্যন্ত হচ্ছে আমাদের নবম অধ্যায়ের অনুচ্ছেদ, 133 থেকে 141। তারপরে হচ্ছে আমাদের দশম অধ্যায়, দশম অধ্যায় যেটা হচ্ছে সংবিধান সংশোধন। এই যে সংশোধনের নিয়ম, আমরা যে 17 বার সংশোধন করেছি, এই অধ্যায়ে বিস্তারিত লেখা আছে সংবিধান সংশোধন, ঠিক আছে? সংবিধান সংশোধন যেটা হচ্ছে 142-এ বলা আছে, 142, শুধু 142 নম্বর অনুচ্ছেদ। তারপর আসেন সর্বশেষ আমাদের 11তম অধ্যায় যেটা, আমাদের 11তম অধ্যায় যেটা একাদশ, 11তম অধ্যায়। সোহাগ ভাই আমি কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, একটু ইয়া করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে 11তম অধ্যায় যেটা, এটা হচ্ছে অন্যান্য, যেটা বিবিধ, এই অধ্যায়টার নাম হচ্ছে বিবিধ। তাহলে এখানে আমাদের এই যে 143 থেকে 153 পর্যন্ত এই 11তম অধ্যায়ে এই অনুচ্ছেদগুলো আছে, ঠিক আছে?
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ টেকনিক দিব, টেকনিক দিব, সমস্যা নাই, চিন্তা করেন না, টেকনিক দিব। আমরা এখন একটা অধ্যায় পড়বো শুধুমাত্র, একটা অধ্যায় পড়ে আজকে শেষ। আম, আচ্ছা, এবার আসেন আমরা যদি প্রথম অধ্যায় থেকে যাই, মনে রাখবেন আমরা প্রথমে একটু ডিটেলস পড়বো, পরবর্তীতে লাফাবো, আমাদের সব লাগবে না কিন্তু, আপনাদেরকে সর্বোচ্চ আমি 30 থেকে 35টা অনুচ্ছেদ পড়াবো 153টার মধ্যে, আপনাদের সব লাগবে না, কষ্ট করতে হবে না, জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন, ঠিক আছে? আমি প্রথমের দিকে একটু ডিটেলস পড়াবো, কিন্তু পরে গিয়ে লাস্টে গিয়ে আপনাকে আমি জাস্ট ধরাবো। লাস্টে দেখেন 100 থেকে 153, ওই 53টার মধ্যে 5-7টা অনুচ্ছেদ পড়তে হয়, শুধুমাত্র 5টা থেকে 6টা অনুচ্ছেদ লাস্টের গুলো। তো এই কারণে বলছি যে এখানে আমরা সবগুলো পড়বো না, ঠিক আছে? আসেন আমরা প্রথম অধ্যায়টা যদি দেখি, প্রথম অধ্যায় যেটার নাম হচ্ছে প্রজাতন্ত্র, যেখানে অনুচ্ছেদ আছে 1 থেকে 7 পর্যন্ত, অনুচ্ছেদ আছে হচ্ছে 1 থেকে 7। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাইট, সর্বশেষ হচ্ছে একাদশ। এবার আসেন আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি, প্রথম অধ্যায়টা আমরা একটা লাইন দিয়ে মনে রাখবো, 1 থেকে 7 এই 7টা অনুচ্ছেদ একটা লাইন দিয়ে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে এই লাইনটা একটু লিখবেন সবাই, প্রজার সীমানা, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রধর্ম, তারপরে হচ্ছে ভাষা, আচ্ছা নিচে লিখি আমি, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, তারপরে রাজ নাগরিক বাঙালি। এই লাইনটা একটু লিখবেন সবাই, প্রজার সীমানা রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজ নাগরিক বাঙালি, ঠিক আছে? প্রজার সীমানা রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজ নাগরিক বাঙালি, এইটা দিয়ে আমরা 1 থেকে 7টা অনুচ্ছেদ শেষ করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ 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 আরেকটা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন ইনশাল্লাহ আবার হবে। প্রজার সীমানা রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজ নাগরিক বাঙালি। এবার আসেন আমরা যদি 1 থেকে শুরু করি, 1 নাম্বার অনুচ্ছেদ যেটা, 1 নাম্বারে যে প্রজার মানে হচ্ছে প্রজাতন্ত্র, প্রজার মানে হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ এখানে যেটা বলা আছে, এখানে বাংলাদেশের আসলে বাংলাদেশের সাংবিধানিক নামটার কথা বলা আছে, যে বাংলাদেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটার কথাই শুধু 1 নম্বরে বলা আছে, যে বাংলাদেশ হবে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যেটা কথা বলা আছে হচ্ছে আমাদের 1 নম্বর অনুচ্ছেদে, ঠিক আছে? এবার আসেন, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন ভাই। তারপরে একের পরে 2 নাম্বার যেটা, 2 নাম্বার হচ্ছে সীমানার কথা বলা আছে, এখানে লিখবেন প্রজাতন্ত্রের সীমানা, প্রজাতন্ত্রের সীমানা, প্রজাতন্ত্রের সীমানা। তাহলে এখানে যেটা বলা আছে যে প্রজাতন্ত্রের সীমানাটার কথা বলা আছে, যে আমাদের এখানে যেটা বলা আছে যে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে আমরা যতটুকু জায়গা অর্জন করেছি, তার সাথে যদি ভবিষ্যতে আরো কোনো জায়গা যুক্ত হয়, পুরোটাই হবে প্রজাতন্ত্রের সীমানা। আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পাকিস্তানের কাছ থেকে যতটুকু জায়গা পেয়েছি, তার সাথে যদি ভবিষ্যতে কোনো জায়গা যুক্ত হয়, পুরোটাই হবে প্রজাতন্ত্রের সীমানা। এই যে ভবিষ্যতের একটা ইয়া রাখছে, ভবিষ্যতে যদি কোনো জায়গা যুক্ত হয়, আপনারা দেখেছেন যে আমরা 2012 এবং 2014 সালে ভারত এবং মিয়ানমারের কাছ থেকে বিশাল একটা সমুদ্র অঞ্চল দখল পেয়েছি আমরা, তার মানে যে সমুদ্র অঞ্চলটা পেয়েছি এইটাও কিন্তু আমাদের প্রজাতন্ত্রের সীমানার মধ্যে, যেটা বলা আছে হচ্ছে আপনার এই 2 নম্বরে বলা আছে, ঠিক আছে? 2 নম্বরের পরে হচ্ছে 2 এর ক, 2 এর ক তে লিখবেন ধর্ম, রাষ্ট্রধর্ম, তার মানে এই 2 এর ক এর মধ্যে একটা স্টার মারবেন, আমাদের ধর্ম রাষ্ট্রধর্মের কথা বলা আছে, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে এটা 1 থেকে 7 শেষ করে দিব। আর একটু আমাকে আর 10টা মিনিট সময় দিবেন। তাহলে 2 এর কতে রাষ্ট্র ধর্মের কথা বলা আছে। 2 এর কতে এখানে যেটা বলা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। আমি আবারও বলছি, আমাদের সংবিধানে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা আছে। তবে অন্য ধর্মাবলম্বী যারা আছে, কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ এখানে বলা আছে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে। অন্য কেউ তাদেরকে, রাষ্ট্র এক্ষেত্রে কোনো বাধা দিতে পারবে না, কোনো ব্যক্তি তাদেরকে কোনোভাবে নিগৃহীত শোষিত করতে পারবে না। তার মানে তাদের অধিকারও কিন্তু সমান। যদিও রাষ্ট্রধর্ম বলা আছে ইসলামের কথা 2 এর কতে, কিন্তু অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেটার উপরে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার এই 2 এর কতে। একটা স্টার মারবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, এগুলো অনুচ্ছেদ, এগুলো হচ্ছে অনুচ্ছেদ 1, 2, 2 এর ক। ঠিক আছে, এরপর আসেন 2 এর ক এর পরে আমরা চলে যাব 3 নাম্বার। এইটা 3 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন 3 নাম্বার, এটার মধ্যে পারলে 5টা স্টার দিবেন। আমাদের ভাষা, আমাদের 3 নাম্বারে হচ্ছে ভাষার কথা বলা আছে, অর্থাৎ প্রজাতন্ত্রের ভাষাটা কি হবে। এটা কিন্তু অনেক আসে পরীক্ষায়, যে আমাদের ভাষা সম্পর্কে বলা আছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে। ঠিক আছে, তার মানে আমাদের সংবিধানের আপনার 3 নাম্বারে কিন্তু ভাষার কথা বলা আছে, যে যে প্রজাতন্ত্রের ভাষা হবে কি ভাই, যে বাংলার জন্য আমরা এত যুদ্ধ করেছি, এত প্রাণ দিয়েছি, এত এত আমরা কি বলে আন্দোলন করেছি, সেই বাংলাকে কিন্তু আমাদের এই সংবিধানে, কিন্তু 72-এর সংবিধানে আমাদের ভাষা, রাষ্ট্রভাষা, এই 3-এ কিন্তু আমাদেরকে বলা হয় যে প্রজাতন্ত্রের ভাষা হবে হচ্ছে বাংলা। ঠিক আছে, ভাষা হবে হচ্ছে বাংলা, আমাদের প্রজাতন্ত্রের ভাষা, এটা মনে রাখবেন। এরপর আসেন 3 এর পরে আমরা চলে যাব 4। 4-এ মনে রাখবেন এই যে জাতীয় সঙ্গীত, এখানে জাতীয় বিষয় বলি যেগুলো, 4-এ আমাদের জাতীয় সঙ্গীত, তারপরে জাতীয় পতাকা, তারপরে জাতীয় প্রতীক, এগুলো আছে 4-এ বলা আছে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, আর হচ্ছে জাতীয় প্রতীক। আচ্ছা, 2 এর ক কেন দিলাম আমরা? 2 এর কটা হচ্ছে মনে রাখবেন, এই যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা আমরা পরবর্তীতে 72-এর সংবিধানে কিন্তু 2 এর ক ছিল না। ওই যে আমরা সংশোধন করেছি 17 বার, পরবর্তীতে আমরা এই সংশোধনের মধ্যে অ্যাড করেছি এটা, বুঝছেন তো? তো এই কারণে রাষ্ট্রধর্ম প্রথমে কিন্তু স্পষ্টভাবে যে রাষ্ট্রধর্ম ইসলামী হবে এরকম কোনো ব্যাখ্যা ছিল না। তো এটা আমরা পরবর্তীতে অ্যাড করেছি, এই কারণে এটা 2 এর ক, এটা উপধারা। আগের গুলো হচ্ছে ধারা, এটা হচ্ছে উপধারা। ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ। তার মানে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে 3, 4-এ হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, হচ্ছে জাতীয় প্রতীক সম্পর্কে বলা আছে। এবার আসেন আমি একটু জাতীয় সঙ্গীতটা যদি নিয়ে একটু কথা বলি। আপনারা বলেন তো আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে বলেন তো, জাতীয় সঙ্গীতের রচয়িতাকে বলেন তো আমাদের? রবীন্দ্রনাথ ঠাকুর না ভাই? জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবীন্দ্রনাথ। আচ্ছা, উনি যে জাতীয় সঙ্গীত রচনা করেছেন প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা কি ছিল? কি বলছে? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া, আমরা চেষ্টা করি আপনাদের রাজনাগরিক বাঙালি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীতটা রচনা করেছেন, এটা প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল হচ্ছে 1905 সালে, রাইট? 1905 সালে যে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন। হয়তো আপনারা জানেন যে 1905 সালে আমাদের শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য, ব্রিটিশরা তো তখন শাসন করতো, লর্ড কার্জন, উনি হচ্ছে শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য, কারণ এই যে বাংলার প্রদেশটা ছিল বিশাল একটা অঞ্চল, বাংলা, বিহার, উড়িষ্যা, আমাদের বাংলার সাথে শুধু বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশ সাথে ভারতের পশ্চিমবঙ্গ, এটা তার সাথে ভারতের বিহার রাজ্য, তার সাথে ভারতের উড়িষ্যা রাজ্য, পুরোটা ছিল একটা বাংলা প্রদেশ। এই এত বড় প্রদেশ একজনের পক্ষে চালানোটা খুব কঠিন ছিল। এছাড়াও দেখেন আমাদের এই অঞ্চলের মানুষজন, যেহেতু রাজধানী ছিল কলকাতাতে, আমাদের এই অঞ্চলের মানুষজন কিন্তু তারা
কারণ কলকাতাতে রাজধানী হওয়াতে কলকাতা কেন্দ্রিক অফিস আদালত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সব ওইখানে। তো ধরেন আমাদের একজন, মনে করেন একজন মানুষ জন্মগ্রহণ করেছে বরিশালে, তাহলে তাকে যদি কোনো একটা কাজ করা লাগতো তাকে কিন্তু ওই কলকাতায় যাওয়া লাগতো, তাহলে এটা খুবই হ্যাসেল। আবার সকল শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু ওইখানে, অফিস আদালত যেহেতু ওইখানে, তার মানে ওরা ওই যে হিন্দুরা কলকাতার বা ভারতের যে হিন্দুরা তারা উপকৃত হচ্ছিল, আমাদের এই অঞ্চলে যে মুসলমানরা আছে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছিল। এই কারণে উনি চিন্তা করে, লর্ড কার্জন চিন্তা করলো যে আমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করে দিই, ভাগ করে দিলে কি সুবিধা হবে, ওইখানে একটা রাজধানী করে দিলে ওই রাজধানী কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান হবে, অফিস আদালত হবে, সবকিছু হবে। তার মানে কি তাদের আর দৌড়ে এখানে আসতে হবে না। আবার এখানেও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান হবে, তারা শিক্ষা দীক্ষা আগে যাবে। তো এই প্রশাসনিক সুবিধার জন্য কিন্তু উনি কিন্তু, হ্যাঁ, এই বঙ্গবন্ধু এই বাংলাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছিলেন। এখন এই দুইটা ভাগে ভাগ করে দেওয়ার পর এবার কি করলো, মুসলমানরা সাধুবাদ জানাইলো, আমাদের এই অঞ্চলে মুসলমানরা ছিল তারা এটাকে সাধুবাদ জানালো, কিন্তু হিন্দুরা কি করলো, বিরোধিতা শুরু করলো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন, উনি কিন্তু কষ্ট পাইয়া এই যে বাংলাকে ভাগ করে দিছে, এই জন্য কষ্ট পাইয়া এই গানটা লাগছে, ঠিক আছে। তার মানে হিন্দুরা বিরোধিতা কেন করলো, যে তাদের ব্যবসার লালবাতি জ্বললো। কারণ কি, সবাই যাইতো কলকাতার মধ্যে কাজের জন্য, তো এখন যদি এখানে ঢাকায় রাজধানী হয়ে যায় তাহলে কি হবে, তারা তো আর ওইখানে যাবে না। তার মানে কি, ব্যবসার লালবাতি। এই কারণে তারা কি করলো, মানে আপনার এটার বিরোধিতা শুরু করলো। তারা এরপর দেখা গেল যে এমন অবস্থার সৃষ্টি হলো যে দেখা গেল যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গার সৃষ্টি হয়ে গেল। হিন্দুরা মুসলমান যা পায় সব মেরে ফেলে, আবার মুসলমানরা হিন্দু যা পায় সব মেরে ফেলতেছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। হিন্দুরা চরম বিরোধিতা শুরু করলো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে হচ্ছে এই কষ্ট পায়া সে কবিতা লিখলো। কবিতাটার নাম কি জানেন? কবিতাটার নাম হচ্ছে স্বদেশ কবিতা। যে আমরা যে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু এই স্বদেশ কবিতার 10 লাইন, প্রথম 10 লাইন। তাহলে কবিতা লিখছে হচ্ছে স্বদেশ কবিতা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই স্বদেশ কবিতা লিখলেন, যেটা 25 লাইনের একটা কবিতা ছিল, 25 লাইন, যেখান থেকে আমরা প্রথম 10 লাইনকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত নিয়েছি। সো উনি কষ্ট পাইয়া হচ্ছে এই স্বদেশ কবিতা লিখলেন। উনি আরেকটা কবিতা লিখছেন, বাংলার মাটি বাংলার জল। তারপরে আমাদের বরিশালের কবি চারণ কবি মুকুন্দ দাস, উনি বলছে যে পরনা রেশমি চুরি বঙ্গনারী, ওই যে ব্রিটিশরা ভাগ করে দিয়েছে দেখে এটা বিরোধিতা করে বলছে যে আমরা ব্রিটিশদের কোনো কিছু ইউজ করবো না, বাইরের কোনো জিনিস আমরা সব বয়কট করলাম। এইভাবে দেখা গেল চরম এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল যে ওরা আবার করে, যেহেতু ঝামেলা সৃষ্টি হচ্ছে, এই কারণে তারা আবার 1911 সালে এই দুইটা প্রদেশকে আবার একসাথে করে দিল। লর্ড হার্ডিঞ্জ এসে সেটাকে আবার কি করে দিল, এক করে দিল। তো অনেক কিছু বলা লাগলো শুধু একটা জিনিস বোঝানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখেন, তাহলে এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত, তাহলে এটা কিন্তু স্বদেশ কবিতা থেকে নেওয়া। তাহলে আমরা কয় লাইন নিয়েছি, 25 লাইন থেকে প্রথম 10 লাইন। আমাদের যে জাতীয় সঙ্গীত, এটা হচ্ছে প্রথম 10 লাইনকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিয়েছি। আর যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা কয় লাইন বাজাই, 4 লাইন। যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা হচ্ছে 4 লাইন বাজাই, ঠিক আছে। হ্যাঁ, এবার আসেন জাতীয় সঙ্গীত দেখলাম। আমরা জাতীয় পতাকাটা যদি দেখি, আপনারা জানেন যে আমাদের যে আমি এটার পরে শেষ করে দিব, এটা পরে শেষ, আর কষ্ট দিব না আপনাদেরকে, ঠিক আছে। জাতীয় পতাকা, আপনারা জানেন যে আমাদের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা 1971 সালে যে আমাদের জাতীয় পতাকা ছিল, ঠিক আছে, ওই জাতীয় পতাকায় কিন্তু এখানে একটা মানচিত্র ছিল, খেয়াল করছেন? তাহলে আমাদের পরীক্ষা যেটা আসে, এই মানচিত্র খচিত যে জাতীয় পতাকা, এটা ডিজাইনার কে ছিল? তাহলে মনে রাখবেন, মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার, ওনার নাম হচ্ছে শিব নারায়ণ দাস। শিব নারায়ণ দাস মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার। আর বর্তমান যে জাতীয় পতাকা, সেটা কিন্তু মাঝখানে কোনো মানচিত্র নাই, ঠিক আছে। তাহলে বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার, ওনার নাম হচ্ছে কামরুল হাসান। খুবই ইম্পর্টেন্ট, এগুলো লিখে নেন একটু। তাহলে মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, শিবনারায়ণ দাস, এই নামটা মনে রাখবেন। মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার, হ্যাঁ, ঠিক আছে। আর বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার এটা হচ্ছে কামরুল হাসান, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ক্লাস করলে আপনি ভালো ভালো তথ্য, সুন্দর সুন্দর যেগুলো আসে পরীক্ষায়, ইউনিক ইউনিক তথ্য অবশ্যই আমরা চেষ্টা করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর এটা মনে রাখেন, তাহলে আমরা জাতীয় পতাকা দেখলাম। এবার আমরা জাতীয় প্রতীকটা যদি একটু দেখি,
জাতীয় প্রতীক দেখছেন আপনারা কখনো? জাতীয় প্রতীক কি দেখছেন কখনো? জাতীয় প্রতীক, জাতীয় প্রতীকটা আপনি দেখবেন যে আগে 5 টাকার কয়েনের পেছনে ছিল, ঠিক আছে? 5 টাকার কয়েনের পেছনে দেখবেন একটা শাপলা ফুলের মতো একটা ইয়া ছিল না, ওইটার দুই পাশে একটা ধানের শীষের ছিল। তাহলে প্রতীক এটা কিন্তু ছিল আমাদের জাতীয় প্রতীকটা, যে উভয় পাশে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, মাঝখানে যে শাপলা আছে তার উপরে দেখবেন পাট গাছে 3টা পাতা ছিল, পাট গাছে 3টা পাতা ছিল, এবং এই পাতার দুই পাশে 2টা করে 4টা তারা ছিল, এ পাশে 2টা তারা, এ পাশে 2টা তারা। তাহলে এই যে 2টা করে 4টা তারকা, এই 4টা তারকা দিয়ে কি বুঝিয়েছে জানেন? আমাদের 4টা মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টা মূলনীতি। ঠিক আছে? তো এই যে আমাদের যে জাতীয় প্রতীক যেটা, এইটা ডিজাইনারও কে বলেন তো? জাতীয় প্রতীকের ডিজাইনার, জাতীয় প্রতীকের ডিজাইনারও কামরুল হাসান। কামরুল হাসান, জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এটা শুধু রাষ্ট্রপতি ব্যবহার করতে পারেন এখানে? জি জি, হ্যাঁ হ্যাঁ, এটা শুধু রাষ্ট্রপতি? এটা শুধুমাত্র, এটা হচ্ছে রাষ্ট্রীয় না, রাষ্ট্রীয় মনোগ্রামটা আবার আলাদা, এটা জাতীয় প্রতীক, এটা যে কোনো ইয়ার মধ্যে ইউজ করা যায়। রাষ্ট্রীয় মনোগ্রামটা হচ্ছে শুধুমাত্র সিল মারার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে যদি রিজিকে থাকে, তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে সংবিধান শেষ, ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আল্লাহ যেন আপনাদের সবার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। বাকি করছে পটুয়াখালী, সে তোমার 1-2-3 চাইছে, হেল্প ছাড়া হবে না, হে লোকটা সুইসাইড করবে। মানে কি? না, তোমার 1-2-3 হে বলতে স্যার আমি